শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা ইসমাইল ভাই, যাচ্ছে। আচ্ছা আমরা শুরু করি তাহলে। আমাদের যথেষ্ট সময় হয়েছে, আজকে আমরা নতুন একটা টপিক পড়বো। আচ্ছা টপিকটা, আচ্ছা একটু থামেন। সেটা হচ্ছে, আজকে আমরা যে টপিকটা পড়বো এই টপিকটার নাম হচ্ছে কোরিলেশন। কি পড়বো? কোরিলেশন। আচ্ছা কোরিলেশন আজকের আমাদের টপিক, জাস্ট কোরিলেশন। আগে আমরা কোরিলেশন শিখবো, এর পরের ধাপ হচ্ছে রিগ্রেশন। দিয়ে আমরা রিগ্রেশন শিখবো, ঠিক আছে? এখান থেকে 5 থেকে 10 মার্ক থাকে, প্রতিবার থাকে আইসিএমইবি তে। অলমোস্ট প্রত্যেকবারই থাকে। মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব ইজি একটা চ্যাপ্টার, এটা আমরা শিখবো। আচ্ছা আমরা ভাইয়া, একটু অফ টপিকে একটু কথা বলি। জি জি বলেন। ওই কালকে কি ভাইয়া ক্লাসটা কি পরে আবার ওই যে লিঙ্ক দেখলাম হয়েছিল নাকি? জি জি জি, পরে আবার ক্লাস হয়েছে ভাইয়া। আর ওইটা আমি আবার রিপিট করব নেক্সট ক্লাসে, আবার রিপিট আচ্ছা, করব, সমস্যা নেই, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা ভাইয়া। ঠিক আচ্ছা আছে। মানে ওই আপনাদেরকে যখন মেসেজ দিয়েছি যে ইলেকট্রিসিটির কারণে আর হবে না, পরক্ষণে ইলেকট্রিসিটি চলে আসছে। চলে আসার পর আমি আবার লিংক দিলাম, তো দেখলাম যে অনেকে নাই, সেই জন্য আমি বলে দিয়েছি কালকে যে ওই ক্লাসটা আবার রিপিট হবে, সমস্যা নাই, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ভাইয়া, ওকে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনারা একটু ফোন টোন হাতের কাছেই রাখবেন, কারণ এরকম এখন না ভাইয়া, ইলেকট্রিসিটির আমাদের বেশ এখানেও প্রবলেম হচ্ছে। ইলেকট্রিসিটি এখন অনেক প্রবলেম করতেছে, তো আপনি না করে দেওয়ার পরে আমি পুরো বন্ধ করে শুয়ে পড়ছিলাম। না না না, বুঝতে পেরেছি, ঠিক আছে, সমস্যা নাই ভাই, আবার হবে। জি। আচ্ছা এখন আমরা কোরিলেশনে যাই। দেখেন এতদিন আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি এন্ড মিন মিডিয়ান মোড কয়টা ডেটা নিয়ে কাজ করেছি? ডেটা নিয়ে কাজ করেছি। ডেটা মানে শুধু ওয়ান টাইপস অফ ডেটা, যেমন এক্স। এখন আমাদের শুরু হবে কি, টু টাইপস অফ ডেটা নিয়ে কাজ হবে, ঠিক আছে? কোরিলেশন রিগ্রেশনে আমরা কি করব, এক্স ও থাকবে এক টাইপের ডেটা, আবার তার সাথে সাথে থাকবে ওয়াই আরেক টাইপের ডেটা। টু টাইপস ডেটার মধ্যে যে রিলেশনশিপ সেটাকেই বলা হয় কোরিলেশন। মানে একজনের সাথে আরেকজনের সম্পর্ক, এক্স এর সাথে এখানে ওয়াই এর সম্পর্ক, ঠিক আছে? এটাকে কি বলা হয়? কোরিলেশন। যেমন দেখেন, আমি জাস্ট আপনাদেরকে একটু বুঝাই। দেখেন, এক্স হচ্ছে 10, 12, 15, 18, 20। মানে কি, মানে প্রত্যেকটা বাড়ছে, মানে এটা ইনক্রিজ, উপরের দিকে তীর মানে কি, ইনক্রিজ, বেড়ে যাওয়া। মানে প্রথমে 10 ছিল, 10 থেকে 12 হয়েছে, 12 থেকে 15 হয়েছে, 15 থেকে 20 হয়েছে, 20 থেকে, মানে সরি 18 হয়েছে, 18 থেকে 20 হয়েছে, ওকে। এবার আমরা ওয়ে যাই। ওয়ে দেখেন কি হচ্ছে, এক্স প্রত্যেকটা বাড়ছে, মানে ইনক্রিজিং মুড আছে। এবার ওয়ে যাই, ওয়ে কি হচ্ছে দেখেন, 15 ছিল, 20 হচ্ছে, 20 থেকে 22 হচ্ছে, 22 থেকে 25 হচ্ছে, 25 থেকে 27 হচ্ছে। মানে ওয়াইও সবগুলো বাড়ছে। তাহলে এক্স এও বাড়ছে, ওয়াই এও বাড়ছে, দুইটাই ইনক্রিজিং মুডে আছে। আচ্ছা, আরেকটা কেসে যাই, তাহলে আমরা বুঝতে পারবো কি অবস্থা হচ্ছে। দেখেন এখানে এক্স আছে 20, তারপরে আছে 30, তারপরে আছে 40, তারপরে আছে 60, তারপরে আছে 80। মানে কি, মানে প্রত্যেকটা বাড়ছে। আচ্ছা, এবার আমরা ওয়াই এ যাব। দেখেন প্রথমে ছিল 40, তারপরে হচ্ছে 30, তারপরে হচ্ছে 22, তারপরে হচ্ছে 15, তারপরে হচ্ছে 10। তার মানে কি, 40 থেকে কমতে 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 10 এসেছে, তার মানে এটা ডিক্রিজ হচ্ছে, এটা কমতে আছে, হ্যাঁ। আর এক্স এরটা কি, বাড়তেই আছে, ঠিক আছে, মানে বিপরীত, একটা বাড়ছে একটা কমছে, ঠিক আছে। আচ্ছা 1 মিনিট ওয়েট করো। তাহলে আমরা আবার বলি, মিন মিডিয়ান মুড এবং ডিসপারশন, সেখানে আমরা একটা ডেটা নিয়ে কাজ করেছিলাম, ডেটা হচ্ছে এক্স। এখানে টু টাইপস অফ ডেটা নিয়ে কাজ হবে, দ্যাট ইজ এক্স এন্ড ওয়াই। এদের মধ্যে যে সম্পর্ক এটাকেই বলা হয় কোরিলেশন, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন, এখানে যখন এক্স বাড়ছে তখন ওয়াইও বাড়ছে। এইখানে দেখেন, মানে এটা পজিটিভ রিলেশনশিপ। আচ্ছা, এবার আপনারা এইটাতে দেখেন, এইটাতে যখন এক্স বাড়ছে তখন ওয়াই কমছে, মানে এটা নেগেটিভ রিলেশনশিপ, ঠিক আছে। তাহলে একটার বেলায় আমরা দেখলাম এক্স ওয়াই এর বেলায় পজিটিভ রিলেশনশিপ, আর এটার বেলায় আমরা দেখলাম এক্স ওয়াই এর বেলায় নেগেটিভ রিলেশনশিপ, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যাব এইটার ডিটেলস আলোচনায়। দেখেন, মেজার অফ কোরিলেশন, এটাকে বলা হয় কোরিলেশন কোফিসিয়েন্ট। এটাকে কোরিলেশন ইন্ডেক্সও বলে। তো ইন্ডেক্স খুব কম জায়গায়, মূল নাম আসলে এটাই থাকে, সেটা হলো কোরিলেশন কোএফিসিয়েন্ট, ঠিক। এখন কোরিলেশন কোএফিসিয়েন্ট কি করে, সামারাইজ করে। কি সামারাইজ করে দেখেন, ওয়ান ফিগার ডিরেকশন। ডিরেকশন বলতে কি বোঝায়, এই যে এক্স বাড়ছে প্রত্যেকটা,
ঠিক সেরকম ওয়াইও প্রত্যেকটা বাড়ছে, এটা হলো পজিটিভ ডিরেকশন। আচ্ছা, এখানে কি হচ্ছে, এক্স বাড়ছে বাট ওয়াই কমছে, এটা হলো নেগেটিভ ডিরেকশন। ঠিক আছে, তাহলে ওয়ান ফিগার ডিরেকশন এবং প্লাস ডিগ্রি অফ কোরিলেশন, এরা যে বাড়ছে কত পার্সেন্ট হারে বাড়ছে, আর এরা যে কমছে কত পার্সেন্ট হারে কমছে, এই দুইটা জিনিস আমরা জানতে পারি কোরিলেশন কোএফিসিয়েন্ট থেকে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এর আরো ডিটেলসে যাব। আপনারা জাস্ট দেখেন, এগুলো সব আমি ছবি দিয়ে দিব, আপনারা জাস্ট একটু প্রিন্ট করে নিয়েন, তাহলে আপনাদের স্টাডিটা ভালো হবে। এগুলো থেকে এমসিকিউ আছে, ট্রু ফলস আসে। আসলে 100 মার্কসের কোশ্চিন দুই ভাগে বিভক্ত, 50 মার্কস স্ট্যাটিস্টিক্স, 50 মার্কস বিজনেস ম্যাথ। এই 50 মার্কসের মধ্যে আপনার 10 মার্কস এমসিকিউ, 10 মার্কস ট্রু ফলস, 20 মার্কস, 30 মার্কস থাকে অঙ্কে। ঠিক আছে, তার মানে দুইটা পার্টে 40 মার্ক, 20-20 40 মার্ক থাকবে আপনার এমসিকিউ এবং ট্রু ফলস। তাহলে আমরা যদি বেসিক জায়গাগুলো খুব ভালো করে জানি, আমাদের এমসিকিউ ট্রু ফলস মিস হবে না। ওই 40-এর সাথে আর 2-4টা অঙ্ক পারলেই পাস হয়ে যাবে। ঠিক আছে, এখন কেউ যদি সব অঙ্ক ভালো পারে কিন্তু ট্রু ফলস এমসিকিউ না পারে, সে কিন্তু পিছিয়ে পড়বে। ঠিক আছে, সুতরাং সবই জানতে হবে। আর আমি যেগুলো আপনাদেরকে নোট দিব, জেনারেলি 95% এমসিকিউ ট্রু ফলস এখান থেকেই হয়। এটা আমি প্রিভিয়াস অনেক কোশ্চিন মিলিয়ে দেখেছি। আপনারা এটা পড়লে, এই থিওরি গুলো পড়ার পর যে কোনো কোশ্চিনের এমসিকিউ ট্রু ফলস পড়বেন, দেখবেন যে এগুলো সব কমন পাবেন। ঠিক আছে, এবং এমসিকিউ ট্রু ফলস প্রিভিয়াস যে কোশ্চিন গুলো আছে সেগুলো পড়লে সেখান থেকেও কিছু মার্কস কমন পাওয়া যায়। ঠিক আছে, তো আসলে পাস করাটা একটু টেকনিক্যাল ইস্যু, শিখতেও হবে, আবার আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং থাকা লাগবে। এই দুইটা জিনিস যদি ইন্টিগ্রেটেড না করেন, তাহলে পাস করাটা কিন্তু কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে কোর্সটা পরীক্ষার মিনিমাম 1 মাস আগে শেষ করব, করার পরে আমরা কিন্তু শুধু কোশ্চিন প্র্যাকটিস করব। সেই সময় কি হবে, আমি আপনাদের এমসিকিউ ট্রু ফলস এগুলো সব সলভ করে দিব। তাহলে কি হবে, আপনাদের সেটা পরীক্ষার আগে আগে মাথায় থাকবে। হ্যাঁ, এখন জাস্ট আপনারা থিওরি পড়েন এবং ম্যাথ করেন, বেসিক জায়গাগুলো আগে শিখে নেন। দেখেন, কোরিলেশন কোএফিসিয়েন্ট, এটাকে ছোট হাতের আপ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এইটা ওয়ান সিঙ্গেল ভ্যালু, একটা সিঙ্গেল ভ্যালু যা আমাদেরকে ডিরেকশনটা বোঝায়। ডিরেকশন কি, দেখেন প্রথম কেসে কি ছিল, এক্স বাড়ছিল তখন ওয়াইও বাড়ছিল। ঠিক আছে, সেকেন্ড কেসে কি হয়েছিল, দেখেন সেকেন্ড কেসে এক্স বাড়ছিল বাট ওয়াই কমছিল। সেই জিনিসটাই এখানে দেখানো আছে। দেখেন এখানে ডিরেকশন, এক্স যখন বাড়ে ওয়াই বাড়ে, এক্স কমে ওয়াই কমে। আচ্ছা, ডিগ্রি এবার দেখেন, ডিগ্রি অফ কত স্পিডে, হ্যাঁ বাড়ছে না কমছে, যেটা বাড়ছে কত স্পিডে বাড়ছে, যেটা কমছে কত স্পিডে কমছে, এই দুইটা জিনিস আমরা এই রিলেশন কোএফিসিয়েন্ট থেকে জানতে পারি। হ্যাঁ, কোরিলেশন কথাটার মানে কি, মানে হচ্ছে কানেকশন। ওই যে বললাম এক্স এর সাথে ওয়াই এর কি সম্পর্ক, যার হেল্পের মাধ্যমে কোরিলেশন বের করা হয় তাকে বলা হয় কোরিলেশন কোএফিসিয়েন্ট। ওকে, এটা আমাদের একটা নোট গেল। এইভাবে আমি আপনাদের সাথে একটু ডিটেলস আলোচনা করে আমরা ম্যাথের দিকে যাব। হ্যাঁ, আচ্ছা এখন আপনারা দেখেন টাইপস অফ কোরিলেশন, কি পড়বো, টাইপস অফ কোরিলেশন। আচ্ছা, কোরিলেশন টু টাইপস, একটা হলো পজিটিভ কোরিলেশন, হ্যাঁ যেটাকে ডাইরেক্ট বলে, আর একটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন যেটাকে ইনভার্স বলে। ইনভার্স মানে বিপরীত। ঠিক আছে, আচ্ছা দেখেন, যেমন হাইট অ্যান্ড ওয়েট, মানে দেখবেন যে অনেক জায়গা আছে যেখানে হাইট মাপে, সেখানে বলে যে আপনার হাইট এত, তাহলে আপনার ওজন এত হওয়া উচিত। হ্যাঁ, তারপরে আপনি দেখবেন মানে হাইট বেশি হলে ওজন বেশি হবে, হাইট কম হলে ওজন কম হবে, এটাকে পজিটিভ রিলেশনশিপ বলে, পজিটিভ কোরিলেশন। ঠিক আছে, আবার দেখেন যে বছর রেনফল বেশি হয় সেই বছর ফসল বেশি হয়, ইয়েল্ড, চাষাবাদ। হ্যাঁ, তার মানে বৃষ্টি বেশি হলে সেই বছর আপনার চাষবাস বেশি হবে। ঠিক আছে, ফলন বেশি হবে, ইয়েল্ড মানে ফলন। হ্যাঁ, তাহলে এটা একটা পজিটিভ রিলেশনশিপ, হাইট ওয়েলও পজিটিভ রিলেশনশিপ, রেনফল ইয়েল্ডও পজিটিভ রিলেশনশিপ। হ্যাঁ, তার মানে সেম ডিরেকশন, এক্স যখন বাড়বে ওয়াইও বাড়বে, এক্স কমবে ওয়াইও কমবে। ঠিক আছে, মানে কি, মানে যখন হাইট বাড়ে ওজন কমে, হাইট কমবে ওজন কমবে, রেনফল বাড়লে মানে আপনার ফলন বাম্পার হবে, রেনফল কম হলে ফলন কমে যাবে, এটাকে পজিটিভ রিলেশনশিপ বলে। আচ্ছা, এইবার আমরা নেগেটিভ কোরিলেশনের দিকে যাব। দেখেন নেগেটিভ কোরিলেশনে কি বলে, যে যেমন প্রাইস বাড়লে ডিমান্ড কি হয়, কমে যায়। ঠিক আছে, যখন প্রাইস বাড়ে ডিমান্ড কমে যায়, আবার যদি প্রাইস কমে যায় তখন ডিমান্ড বেড়ে যায়। সাপোজ ধরেন আপনার আলুর কেজি 20 টাকা, আচ্ছা আলুর কেজি 20 টাকা, এখন ডিমান্ড ভালোই আছে, এখন আলুর কেজি হয়ে গেল 50 টাকা, দেখবেন ডিমান্ড কমে যাবে। যেমন আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, শেখ হাসিনা সরকারের সময় একবার কি হয়েছিল, পেঁয়াজের কেজি 200 টাকা হয়ে গেছিল। তখন মানুষ কি করেছে,
যারা 5 কেজি করে পেঁয়াজ কিনতো, সাপোজ আমি 5 কেজি করে পেঁয়াজ কিনি এখন, হ্যাঁ, সাপোজ ধরেন 30 টাকা বা 40 টাকা কেজি, আমি গেলে এক পাল্লা করে নিয়ে আসি 5 কেজি। কিন্তু তখন আমি কি করেছি, তখন আমি তাকে যে বলতাম যে ভাই আমাকে হাফ কেজি পেঁয়াজ দেন, মানে 100 টাকার পেঁয়াজ। কারণ কি, দাম খুব হাই, দাম বেড়ে গেছে, এই জন্য আমার ডিমান্ড কমে গেছে। এখন দেখেন পেঁয়াজের দাম যখন 30 টাকায় আসলো, তখন আমি কি করলাম, ভাই আমাকে 5 কেজি দেন। তার মানে দাম কমে গেল কিন্তু আমার ডিমান্ডটা বেড়ে গেল। ঠিক আছে, এইটাই হয়, এটাকে নেগেটিভ রিলেশনশিপ বলে। ঠিক আছে, প্রাইস যখন বেড়ে যায় ডিমান্ড তখন কমে যায়। তাহলে এটা অপোজিট ডিরেকশন। অপোজিট মানে কি, নেগেটিভ। মানে এক্স যখন বেড়ে যায় ওয়াই তখন কমে যায়, আবার এক্স যখন কমে যায় তখন ওয়াই বেড়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এখন ঘটনাটা হলো, এইটা আমরা জানলাম। এইটা জানার পরে এখন আমরা কোরিলেশনের এরিয়াতে যাব। আচ্ছা, পজিটিভ কোরিলেশন কোথায় থেকে কোথায় যায়? 0 থেকে 1 পর্যন্ত যায়। আর নেগেটিভ কোরিলেশন কোথায় থেকে কোথায় যায়? -1 থেকে 0 পর্যন্ত যায়। তার মানে কোরিলেশনের টোটাল এরিয়াটা কত? কোরিলেশনের টোটাল এরিয়াটা হচ্ছে আর ইজ ইকাল টু -1 to 1। আচ্ছা, এটা কিভাবে বুঝবো? এখন আমরা এটার টাইম রেখায় চলে যাই। দেখেন, সংখ্যা রেখা যেটাকে বলা হয়, এটা হলো 0। 0, এর ডান দিকে হলো +1, বাম দিকে হলো -1। ঠিক আছে, তাহলে আর এর এরিয়াটা কতটুকু? -1 থেকে শুরু করে একবারে +1 পর্যন্ত, এই পুরাটা, এই যে দেখেন আমি লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছি, এই পুরাটা হচ্ছে আমার আর এর এরিয়া। আর মানে কি, কোরিলেশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা চলে যাব এটার আরো ডিটেলসে। এই জায়গাটা যেখান থেকে প্রায় এমসিকিউ হয় বা ট্রু ফলস হয়, এই 5টা জায়গা থেকে, এটা আপনাদেরকে খুবই মনে রাখা লাগবে। একটা হচ্ছে আর এর এরিয়া। হ্যাঁ, পজিটিভ কত হয়? দেখেন, পজিটিভ যদি বলে তাহলে হচ্ছে 0 থেকে 1। আচ্ছা, নেগেটিভ যদি বলে তাহলে 0 থেকে -1। ঠিক আছে, আর বা -1 থেকে 0। আচ্ছা, টোটাল যদি বলে কোএফিসিয়েন্ট কোরিলেশনের এরিয়া কতটুকু, তাহলে -1 থেকে 1। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আমরা এটাকে কিভাবে ওনারা করে দেখেন। আচ্ছা, আমি বলি, যখন আর এর মান 1, 1 মানে কি +1, তখন এটাকে বলা হয় পারফেক্ট পজিটিভ কোরিলেশন। ঠিক আছে, কি বলা হয়? পারফেক্ট পজিটিভ কোরিলেশন। 1 হলে তো পজিটিভ কোরিলেশন আমরা জানি, কিন্তু যখন পুরোপুরি 1, এটাকে বলা হয় পারফেক্ট। হ্যাঁ, এটাকে হাইস্ট বলা হয়, হাইস্ট পজিটিভ কোরিলেশন। এটাকে স্ট্রং পজিটিভ কোরিলেশন বলা হয়, একই কথা। পারফেক্ট, হাইস্ট, স্ট্রং, এগুলো একই কথা, আমি লিখে দিয়েছি। হ্যাঁ। আচ্ছা, এবার চলে আসেন, যখন আর এর মান -1 হয় তখন আমরা কি বলবো? পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। তাহলে +1 হলে পজিটিভ কোরিলেশন, -1 হলে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। এটাকে কি বলে? হাইস্ট অথবা স্ট্রং। ওই যে যেটা উপরে লিখেছি, সেম কথা। হ্যাঁ, হাইস্ট নেগেটিভ কোরিলেশন অথবা স্ট্রং নেগেটিভ কোরিলেশন, একই কথা। পারফেক্ট মানে ওইটাই বোঝায়। আচ্ছা, এখন ধরেন আর ইজ ইকাল টু 0, এটাকে বলে নো কোরিলেশন। আচ্ছা, নো কোরিলেশন মানে কি? মানে দুইটা ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এটা কেমন? ধরেন বললো বলল যে এরকম যদি একটা কেস আসে যে হিলারি ক্লিনটন মারা গেছে, হিলারি ক্লিনটন মারা যাওয়াতে ডালিম ভাইয়ের কি হয়েছে? কোনো কি ক্ষতি আছে ডালিম ভাইয়ের? কোনো ক্ষতি নাই। হ্যাঁ, তার মানে কি, ডালিম ভাইয়ের সাথে হিলারি ক্লিনটনের কোনো সম্পর্ক নাই, যেটার কারণে সে ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, এটাকে বলা হয় কোরিলেশন 0, যেটা আমরা এইটা পড়ছি, আর ইজ ইকাল টু 0, মানে নো কোরিলেশন, যেটাকে ননসেন্স কোরিলেশনও বলে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাব আরেক টু অ্যাডভান্সে। দেখেন, যখন আর এর মান পজিটিভ 0.8, 0.9, 0.95 এটসেট্রা হবে, তখন এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্ট্রং পজিটিভ কোরিলেশন। কি বলা হয়? স্ট্রং পজিটিভ কোরিলেশন। কখন? যখন আর এর মান 0.8, 0.9, 0.95 মানে 1 এর কাছাকাছি থাকবে। 80 থেকে শুরু করে এই 1 এর মধ্যে থাকবে, 0.8 থেকে শুরু করে 1 এর মধ্যে কাছাকাছি যখন থাকবে, এটাকে আমরা কি বলবো? স্ট্রং পজিটিভ কোরিলেশন, যেটা এই যে উপরেরটাকে বলছিলাম। হ্যাঁ, স্ট্রং পজিটিভ কোরিলেশন। আচ্ছা, আবার দেখেন, আর এর মান যখন মাইনাস হবে, -0.8, -0.9, -0.95, মানে ওই 0.8 থেকেই শুরু, মাইনাস হলে সেটাকে আমরা কি বলবো? স্ট্রং নেগেটিভ কোরিলেশন। এই 5টা তার নাম, এটা আমাদের ভালো প্র্যাকটিস থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন এইটা তো আমাদের হইলো যে আর এর মান কত হলে কি বলবো, কোনটা তার এরিয়া, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, সবই আমরা শিখলাম। এইবার আমাদেরকে যেতে হবে যে কোরিলেশন মেজার করতে হলে আর ফাইন্ড আউট করতে হয় 4টা ওয়ে আছে যেটার মাধ্যমে কোরিলেশন মেজার করা যায়।
কোরিলেশন কোএফিসিয়েন্ট, যেটা ছোট হাতের আর, এটাকে মেজার করার 4টা নিয়ম আছে। এর মধ্যে কি কি আছে আমি বলি। একটা আছে কার্ল পেয়ারসনস প্রোডাক্ট মোমেন্ট মেথড, এটা 90% ক্ষেত্রে এইটাই আসে, ঠিক আছে, 90%। আচ্ছা, এবার চলে আসেন স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট, এটা 10% ক্ষেত্রে আসে। তাহলে কত হলো? 100%। আর এই যে দুইটা আছে এর আসলে কোনো পার্সেন্টেজ নাই। স্ক্যাটার ডায়াগ্রাম মেথড আর একটা কোএফিসিয়েন্ট অফ কনকারেন্ট ডেভিয়েশন, এর ইউজ 1%ও নাই, ঠিক আছে। এইটা আইসিএমইউ তে একবার এসেছে, ঠিক আছে। তো আমি বলবো যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা নিয়ে কাজ করব, কারণ অত আমাদের সময় নাই, ঠিক আছে। তাহলে আমরা এখানে শিখবো কি? আমরা এখানে শিখবো 1 আর 2, 1 এবং 2, ঠিক আছে। নিচের দুইটা আমরা শিখবো না, কারণ ওই দুইটা একেবারে লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা যদি জাস্ট মেজর মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়ে যাই তাহলে আমাদের পাস করা সম্ভব, কারণ এখানে অনেক পড়ার মতো আসলে সময় কারো নাই। যেগুলো মোস্টলি রিলেটেড, বারবার ঘুরে ফিরে আসে, সেই জায়গাগুলো আয়ত্ত করে আমাদেরকে পাস মার্ক নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দুইটা জিনিস পড়বো, একটা হলো কার্ল পিয়ারসন প্রোডাক্ট মোমেন্ট মেথড, আর একটা পড়বো স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট, ঠিক আছে। এই দুইটা প্রোডাক্ট আমরা শিখবো, ভেরি ভেরি ইজি। আপনারা জাস্ট আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আমরা এগুলো করে ফেলবো। ক্লাসে কমপক্ষে 10,000 থাকতে দর্শকদের দিকে বা অফিসে পরবর্তী সময়ে যারা অংশ নিতে পারে। ক্লাসগুলোর মধ্যে সিলেবাস গাইড প্রকল্প সহজে প্রিপারেশনের জন্য হয় পুরো সিলেবাস আচ্ছা, 1 মিনিট, একটু পানি খেয়ে নি। অনলাইন ক্লাস, ডিজিটাল স্টাডি ম্যাটেরিয়ালস এবং ফুল জব টাইম, এটা বেশ করে ডিজাইন করা হয়েছিল। বর্তমানে যে লার্নিং সুবিধা সেমি ফ্রি রেকর্ডেড ক্লাস, আপনার জন্য চাকরিজীবী আপনি যেহেতু অফিস করেন। আচ্ছা, আপনারা দেখেন, আমাদের যখন এমন ভাবে ছক দেওয়া থাকবে, এক্স এর মান দেওয়া থাকবে এবং ওয়াই এর মান দেওয়া থাকবে, স্মল ভার্সনে যখন থাকবে তখন আমরা ডাইরেক্ট মেথড করব। স্মল ভার্সন মানে কি? সাপোজ ধরেন 1 ডিজিট। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই 2 ডিজিট যদি হয়, 3 ডিজিট যদি হয়, তাহলে কি ডাইরেক্ট মেথডে হবে না? হবে, ক্যালকুলেশনটা বড় হবে। হ্যাঁ, তো আপনাদেরকে আমি ডাইরেক্ট মেথডও শিখাবো, অ্যাজিউম মিন মেথডও শিখাবো। আপনাদের যদি মনে হয় শুধু ডাইরেক্ট মেথডে সব ম্যাথ করবো, তাও হবে। আপনাদের যদি মনে হয় না আমি যেটা ডাইরেক্ট দরকার সেটা ডাইরেক্টে করব, আর যেটা অ্যাজিউমে দরকার সেটা অ্যাজিউমে করব, হ্যাঁ, তাহলে আপনারা সেটা করবেন। ফর্মুলাটা একদম ইজি, হ্যাঁ। তো এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই। আমরা ডাইরেক্ট মেথডের ফর্মুলা শিখবো এখন, এবং শিখার পরই আমরা ডাইরেক্ট মেথডের ম্যাথ করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি আপনাদেরকে ডাইরেক্ট মেথডের ফর্মুলাটা লিখে শিখাবো। হ্যাঁ, এখানে আর আমরা থাকছি না, আমরা এটা লিখার চেষ্টা করছি। বাস্তবে বিষয়টি কিছুটা ভিন্ন। সেম একটা আচ্ছা, প্রফেশনাল কোয়ালিফিকেশন দেখেন, এখানে ডাইরেক্ট মেথড কোএফিসিয়েন্ট কোরিলেশনকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়, আর ইজিক্যাল টু, আমরা এভাবে দাগ টেনে নিব, এইভাবে একটা দাগ টেনে নিব, দিয়ে আমরা এবার লিখবো, কি লিখবো? এন সামেশন, এন সামেশন এক্স ওয়াই, এন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই, এন সামেশন এক্স ওয়াই সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই। এবার আমরা কি করব? নিচে দুইটা রুট ওভার দিব, ঠিক আছে। নিচে কি দিব? দুইটা রুট ওভার দিব, যে দুইটা গুণ অবস্থায় থাকবে, ঠিক আছে। দিয়ে কি হবে? এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার, এইটা একটা। আরেকটা কি হবে? এন সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার। এই হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। তো আপনারা এখন বলতে পারেন যে ভাই এইটা তো ফর্মুলা, এই ফর্মুলা দেখেই তো ভয় লাগছে, তাহলে এই ফর্মুলা আমরা আয়ত্ত কিভাবে করব? ভেরি ইজি। আমি জাস্ট এই যে ফর্মুলাটা, এটা আপনারা কিভাবে মনে রাখবেন সেই জিনিসটা এখন আপনাদেরকে শিখাই দেব। এটা আশা করি আর কখনোই আপনারা ভুলবেন না।
যদি জাস্ট আমার এই টেকনিকটা মনে রাখেন, ঠিক আছে? আমি আপনাদেরকে সব সময় সূত্রের সাথে তার ব্যাখ্যাটা দেই, যেটা কেউ দেয় না, কোনো টিচারই দেয় না আমার দেখা মতে। কেন? এই জন্য ব্যাখ্যাটা দেই, যাতে সূত্রটা আপনাদেরকে মুখস্থ না করতে হয়, আপনারা যাতে মনে রাখতে পারেন। কারণ সূত্র এমন একটা ফ্যাক্ট, আপনি পুরো ম্যাথটা জানেন, বা সূত্রটা কোথাও একটা ভুল করে ফেলেছেন, আপনার ম্যাথ আর কখনোই মিলবে না। হ্যাঁ, এই জন্য সূত্রটা কি করে আসলে আসে বা কি করে মনে রাখা যায়, সেই টেকনিকটা আমি আপনাদেরকে দেই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো দেখেন, এখানে আপনাদেরকে আমি সেই জিনিসটা শিখাই দিব। দেখেন আমরা কি করছি, প্রথমে প্রথমে এন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই, এই আছে কিনা, এই জায়গাটুকু যদি আমরা শুধু মনে রাখতে পারি, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এখানে ওয়াই ইজিক্যাল টু এক্স ধরবো, আর এখানে এক্স ইজিক্যাল টু ওয়াই ধরবো, দুইটা কাজ আমার। তাহলে দেখেন, জিনিসটা আমি আবার বলি, আপনারা দেখেন, 5 মিনিট যদি সময় লাগে, আপনারা একটু ধৈর্য ধরে এই জায়গাটা বোঝার চেষ্টা করেন। আর ইজিক্যাল টু আমরা লিখবো, লিখে একটা দাগ টানবো, উপরে লিখবো এন সামেশন এক্স ওয়াই, এন মানে কি, নাম্বার অফ ডেটা, আমরা জানি, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই। আচ্ছা, এইটা যদি আমরা উপরের জায়গাটুকু শুধু পারি, তো নিচের গুলো পারবো। নিচে কি করব, দুইটা রুট ওভার দিব, এই দুইটা গুণ অবস্থায় থাকে, দুইটা রুট ওভার আগে তুলে নিব। তুলে নেওয়ার পর কি করব, এই যে উপরের জায়গাটা, সেখানে আমি প্রত্যেকটা ওয়াই কে এখানে এক্স ধরে নিব। তাহলে কি হবে দেখেন, এন সামেশন এক্স, আর এই ওয়াইটা হচ্ছে এক্স, তাহলে সামেশন এক্স স্কোয়ার, এই যে দেখেন সামেশন এক্স স্কোয়ার, মাইনাস এখানে সামেশন এক্স ইন্টু এই যে ওয়াইটা এক্স হয়ে যাবে, তাহলে কি হবে, সামেশন এক্স ইন্টু সামেশন এক্স মানে সামেশন এক্স হোল স্কোয়ার। দেখেন মিলে গেছে, ঠিক আছে? আচ্ছা, এইবার পরের পার্টটা দেখেন, এই সেম এখানে কি ধরবো, এক্স ইজিক্যাল টু ওয়াই ধরবো। তাহলে দেখেন, এন সামেশন এক্স মান এক্স কে ওয়াই ধরবো, তাহলে ওয়াই গুণিত ওয়াই মানে ওয়াই স্কোয়ার, তাহলে এন সামেশন ওয়াই স্কোয়ার, দেখেন এখানে আসছে এন সামেশন ওয়াই স্কোয়ার, মাইনাস সামেশন এক্স কে কি ধরবো, এক্স কে ওয়াই ধরবো, তাহলে সামেশন ওয়াই ইন্টু সামেশন ওয়াই, তার মানে কি, সামেশন ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে? তার মানে কি, তার মানে আমরা যদি শুধু উপরের এই জায়গাটুকু পারি, আর নিচে দুইবার রুট ওভার দিয়ে, প্রথমবার কি করব, এখানে যতগুলা ওয়াই আছে আমি এক্স ধরে ফেলবো, ধরলে এখানে মান বসে যাবে। আর পরের বার কি করব, এখানে যতটি এক্স আছে এক্স কে ওয়াই ধরবো, ধরলে কি হবে, এই মানটা চলে আসবে। ঠিক আছে? এইভাবে সূত্রটা আপনারা 5বার প্র্যাকটিস করবেন, দেখেন আমার বিশ্বাস যে কারো আর ভুল হওয়ার কথা না। আচ্ছা, এখন আমাকে ইসমাইল ভাই বলেন, এই যে সূত্রটা লিখলাম এবং উপরের পার্ট পারলে নিচের পার্ট পারা যাচ্ছে, শুধু এখানে কি হচ্ছে, উপরের পার্টে ওয়াই এর জায়গায় এক্স ধরবো। এক্স কেন ধরবো, কারণ এখানে সব এক্স আসবে তাই। আচ্ছা, আর এখানে ওয়াই কেন ধরবো, কারণ এখানে সব ওয়াই আসবে তাই। এই জায়গাটা থেকেই এই দুইটা জায়গা ক্রিয়েট হয়ে যাবে। এই জায়গাটুকু আপনি কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? জি জি, বুঝতে পারছি। উপরের বিষয়টা বুঝতে পারলে ওই নিচের দুইটা হয়ে যাবে অটোমেটিক্যালি, বুঝতে জি, পারছি। উপরেরটা শুধু আপনাদেরকে একটু মনে রাখতে হবে যে এক্স ওয়াই গুণ অবস্থায় থাকে, তাদের সামেশন থাকে, সাথে এন থাকে, দিয়ে মাইনাস হওয়ার পরে আবার সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই গুণ অবস্থায় থাকে। ঠিক আছে? এইটুকু মনে রাখলে আপনারা কিন্তু নিচে কনভার্ট করে ফেলতে পারবেন। জাস্ট মনে রাখতে হবে দুইটা রুট ওভার হবে, আর প্রথমে ওয়াই এর জায়গায় এক্স ধরবো, আর পরে এক্স এর জায়গায় ওয়াই ধরবো, শুধু এইটুকুই। আচ্ছা, এই সূত্রটা অনেকে বলে খুব ক্রিটিক্যাল, কিন্তু এই নিয়মটা আপনারা ফলো করে দেখেন, কোনোদিনই ভুল হওয়ার চান্স নাই। আচ্ছা, ডালিম ভাই আমাকে বলেন, এই জায়গাটা ধরতে পাচ্ছেন? জি ভাইয়া, ধরতে পারছি। আচ্ছা, তাহলে আপনাদেরকে কি করতে হবে, বুঝতে পারছি, জি। জাস্ট এই জায়গাটাকে প্র্যাকটিস করতে হবে। ফারহান বলেন, ফারহান আছেন? সমস্যা নাই ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মেহেদি হাসান ভাই, জি ভাই, বুঝছি, সমস্যা আর নেই। এই নাসিম ভাই, আমাদের নাসিম ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ফর্মুলা। এখন আমরা সরাসরি এটার ম্যাথে যাব, ম্যাথ করলে আমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, এখানে আমাদের এক্স আর ওয়াই, এগুলো আমি ছবি আপনাদেরকে অবশ্যই দিব, আপনারা জাস্ট আগে বুঝে নেন, তারপরে এই ছবি দেখে রাত্রে এই একবার প্র্যাকটিস করে আপনারা ঘুমাবেন। আপনাদের শুধু এইটুকুই কাজ, আজকে যা শিখাই দিচ্ছি খুব অল্পতে আপনারা 10টা মার্ক পেয়ে যাবেন। হ্যাঁ, এটাকে খালি আপনারা একটু প্র্যাকটিস করেন, মানে আমি চেষ্টা করছি আগে সহজ ভাবে কি করে আপনাদের পাস মার্কটা রেডি করা যায়। হ্যাঁ,
তারপরে আমরা সেগুলোকে প্র্যাকটিসের মাধ্যমে, মানে আগে আপনারা বেসিক আইডিয়াটা নিয়ে নেন, আপনাদের কনসেপ্ট গুলো হয়ে যাক, ফর্মুলা গুলো শিখে নেন, তারপরে আমরা অনেক এক্সাম দিব, অনেক ম্যাথ সলভ করব, যাতে করে আমাদের এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যায়। দেখেন এখানে একটা ডেটা আছে, যাতে আপনাদেরকে বুঝাতে সুবিধা হয়। এক্স এ কি করেছি, ডেটা আছে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, এটা এক্স এর মান। হ্যাঁ, এবার ওয়াই এর মান কত আছে দেখেন, 15, 16, 14, 13, 11, 12, 10, 8, 9, এলোমেলো হলো। এক্স আর ওয়াই দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা সবার আগে এটা ডাইরেক্ট মেথডের ফর্মুলাটা লিখবো। এই হচ্ছে সেই ফর্মুলা, আর ইজিক্যাল টু এন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই, এটা ইনটু অবস্থায় থাকে। হ্যাঁ, আচ্ছা এখন নিচে কি করব, দুইটা রুট ওভার টানবো, টেনে প্রথমে এই লাইনটাতে আমি এক্স ইজিক্যাল টু, মানে সরি ওয়াই ইজিক্যাল টু এক্স ধরবো, তার মানে কি সবগুলোকে এক্স এ নিয়ে আসবো। আর পরেরটাতে কি করব, এক্স ইজিক্যাল টু ওয়াই ধরবো, মানে সবগুলোকে ওয়াই এ নিয়ে আসবো। তাহলে আমার ফর্মুলা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখেন এখানে কি কি চাচ্ছে আমার কাছে, আমার কাছে চাচ্ছে সামেশন এক্স ওয়াই, তার মানে সামেশন এক্স ওয়াই, আমার এন কিন্তু এখানে 9টা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে এখানে আপনি দেখেন সামেশন এক্স ওয়াই একটা ঘর লাগবে, তার মানে এক্স আর ওয়াই এর একটা গুণফল, একটা এক্স আর ওয়াই এর একটা গুণের ঘর লাগবে। এখান থেকে আমরা সামেশন এক্স ওয়াই পেয়ে যাব, এক নাম্বার সামেশন এক্স ওয়াই। আবার কি বলছে, সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই, এটা তো আমরা নিচ থেকেই পেয়ে যাব, কোশ্চিন থেকেই। আচ্ছা এইবার বলছে কি দেখেন, এন সামেশন এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারের একটা ঘর লাগবে। আর এখানে কি বলছে, এন সামেশন ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার একটা ঘর লাগবে। মোট কথা আমাদের তিনটা জিনিস বের করতে হবে, একটা হলো এক্স স্কোয়ার, একটা হলো ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে এক্স গুণিত ওয়াই। ঠিক আছে, তাহলে দেখেন কোশ্চিনে দেওয়া আছে এক্স আর ওয়াই, এখান থেকে আমরা জাস্ট তিনটা ঘর বের করব, একবার এক্স কে স্কোয়ার করব, একবার ওয়াই কে স্কোয়ার করব, এবং লাস্টের ঘরে এক্স আর ওয়াই গুণ করে দিব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঘর। এখন আপনারা দেখেন, একটু সবাই মনোযোগ রাখেন, খুবই মানে সহজ ম্যাথ, আমার মনে হয় এর থেকে সহজ আর কিছু নাই যা আপনারা আজকে শিখছেন। হ্যাঁ, এখানে এই একটা ফর্মুলা দিয়ে আপনি সব ম্যাথ করে ফেলতে পারবেন। আপনারা যদি বলেন যে ভাই আমার অ্যাজিউমিনে ঝামেলা হচ্ছে, শুধু ডাইরেক্ট মেথড করব, তাও সমস্যা নাই। হ্যাঁ, হয়তো ক্যালকুলেশনটা একটু বড় হবে, এইটাই। দেখেন এখন তাহলে এক্স এর স্কোয়ার, তাহলে 9 এর স্কোয়ার করলে হচ্ছে 81, তারপরে দেখেন 8 এর স্কোয়ার করলে হচ্ছে 64, 7 এর স্কোয়ার করলে 49, এভাবে সবগুলোকে স্কোয়ার করলাম। আচ্ছা এবার ওয়াই এরটা দেখেন, 15 এর স্কোয়ার করলে 225, 16 এর স্কোয়ার করলে 256, এভাবে সবগুলা ওয়াই এর স্কোয়ার করলাম। ঠিক আছে, আচ্ছা এক্স আর ওয়াই এর স্কোয়ার করে ফেললাম, করে ফেলার পর লাস্টে কি করব, এক্স গুণিত ওয়াই করব, তাহলে 9 গুণিত 15, তাহলে 135। এইভাবে যখন আমরা ওইটা করব তখন আমরা এক্স আর ওয়াই কে, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে ঢেকে নিব। হ্যাঁ, নাহলে আমাদের ভুল হবে, আপনারা স্কেল দিয়ে ঢেকে নিবেন, এটা কিন্তু নিয়ম। হ্যাঁ, যখন আপনারা সাপোজ ধরেন আমি এক্স স্কোয়ার করছি, তখন এই ওয়াই এর ঘর ঘেরে নিব, ঘেরে নিয়ে কি করব, এক্স এর যোগলো স্কোয়ার এখানে বসাবো। আচ্ছা এবার ধরেন আমি ওয়াই এর স্কোয়ার করব, তাইলে কি করব, এক্স স্কোয়ার এর ঘরটাকে ঢেকে নিব, ঢেকে নিয়ে কি করব, ওয়াই এর স্কোয়ার এখানে বসাবো। এবার যখন আমার এক্স এর স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেছে, এবার আমি কোন ঘরের কাজ করব, এক্স আর ওয়াই এর গুণ করব, তখন এই দুইটা ঘরকে আমার ঢেকে নিতে হবে। তাহলে 9 গুণিত 15 কত হয়, 135। আপনারা যদি ঢেকে না নেন কি হবে, ভুল করে এক ঘরেটা আরেক ঘরে চলে যাবে, যাবেই, এবং আপনাদের ম্যাথটা পুরোপুরি কাটা চলে যাবে। হ্যাঁ, সুতরাং আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন। হ্যাঁ, তাহলে দেখেন এক্স আর ওয়াই আমরা গুণ করে দিলাম, এখানে মান আসলো। তারপরে কি করব, এই 5টা ঘরেরই সামেশন আমরা বের করে নিব, কারণ এই 5টা ঘরই আমাদের ফর্মুলায় ইউজ হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখেন এর সামেশন বের করে নিয়েছি, যোগ বের করে নিয়েছি 5টা ঘরেরই। করার পরে কি হবে, আমি জাস্ট ফর্মুলায় বসাই দিব। দেখেন এন, এন মানে হলো 9, নাম্বার অফ ডেটা কয়টা আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডেটা আছে, 9 বসাই দিলাম। বসাই দেওয়ার পরে সামেশন এক্স ওয়াই মানে লাস্ট ঘর কত, 597, এই যে দেখেন এখানে 597 বসাই দিলাম। দেওয়ার পরে কি হবে, মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই, সামেশন এক্স আছে 45, সামেশন ওয়াই আছে 108, তাহলে 45 গুণিত 108 বসাই দিলাম। বসাই দেওয়ার পর নিচে রুট ওভার দিয়ে আপনার এখানে কি আছে, এন, এন মানে 9, সামেশন এক্স স্কোয়ার, সামেশন এক্স স্কোয়ার আছে 285, তাহলে 9 গুণিত 285 লিখলাম, মাইনাস সামেশন
এক্স হোল স্কোয়ার, সামেশন এক্স হচ্ছে 45, 45 হোল স্কোয়ার বসাই দিলাম। আচ্ছা, এবার আবার রুট ওভার দিয়ে n ইজিক্যাল টু 9। এবার আপনার বলছে সামেশন ওয়াই স্কোয়ার, তাহলে সামেশন ওয়াই স্কোয়ার 1356 লিখলাম, মাইনাস মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার, সামেশন ওয়াই হচ্ছে 108, এই 108 হোল স্কোয়ার দিলাম। এইবার যখন আমরা ক্যালকুলেশন করব, করে দেখেন আমরা এখানে 0.95 পেয়ে গেলাম। 0.95 পজিটিভ এটা, তাহলে 80-র উপরে যদি হয়, 0.80-র উপরে যদি হয়, সেটাকে আমরা কি বলি? স্ট্রং পজিটিভ কোরিলেশন। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এইটার ছবি আমি দিয়ে দিচ্ছি। আপনারা এই যে 4-5 মিনিট পরে কেটে যাবে, কেটে গেলে 10 মিনিট পাবেন। 10 মিনিট এই ম্যাথটা আপনারা দেখেন, কারো কোথাও কোনো প্রবলেম আছে নাকি। যদি প্রবলেম থাকে আমাকে জানাবেন, আমি হাফ টাইমের পরে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমার মনে হয় একটু সময় দিয়ে বুঝলে এখানে প্রবলেম হওয়ার কোনো কথাই নেই। হ্যাঁ, এখন এই জায়গার এই যে ফর্মুলাটা বসাইলাম এবং মানগুলো বসাইলাম, এখানে কারো সমস্যা থাকলে সেটা আমাকে একটু বলেন। এই কিন্তু কোরিলেশন, হ্যাঁ, এটাই ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথড যে পারবে সে অ্যাজ ইউ মিন এমনি পারবে, কারণ খুবই সোজা। আপনারা জাস্ট আমাকে বলেন যে এখানে কোথাও কারো কোনো বুঝতে প্রবলেম আছে নাকি। ফারহান বলেন। সমস্যা নাই ভাইয়া। আচ্ছা, ইসমাইল ভাই। না ভাইয়া, প্রবলেম নাই। আচ্ছা, ডালিম ভাই। জি বুঝতে জায়গাগুলো, পারছি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ মেহেদি হাসান ভাই। না ভাই, সমস্যা নাই, ক্যালকুলেটর হাতে থাকলে ইজিলি করা যাবে এই ম্যাথটা, মানে জি 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 জি, ক্যালকুলেটর তো অবশ্যই, আপনি যখন স্ট্যাটিস্টিক্স বা বিজনেস ম্যাথ নিয়ে বসবেন, ক্যালকুলেটর সবার আগে থাকা লাগবে। আচ্ছা, নাসিম ভাই বলেন তো। নাসিম ভাই আছেন? আচ্ছা, ঠিক আছে, নাসিম ভাইকে পাওয়া যাচ্ছে না, আমরা আলোচনা করি, সামনে আরো আমাদের আলোচনা আছে। আচ্ছা দেখেন, তাহলে আমাদের একটা জিনিস মনে রাখলেই হয়, ডাইরেক্ট মেথডে 3টা ঘর হয়। কি হয়? এক্স থাকলে এক্স স্কোয়ার করবো, ওয়াই এর ওয়াই স্কোয়ার করবো, আর একবার লাস্টে এক্স ওয়াই গুণ করে দিব, শেষ। এই 5টারই আমরা যোগফল টানবো, এই 5টারই মান আমাদের কোশ্চিনের ফর্মুলায় চাইবে। এই 5টার মান আমরা বসাই দিব, সাথে একটা এন এর মান থাকে, নাম্বার অফ ডেটা। নাম্বার অফ ডেটা মানে এক্স এ কয়টা আছে, এক্স এ যে কয়টা থাকবে ওয়েও সেই কয়টা থাকবে, সেটা হচ্ছে 9। এন ইজিক্যাল টু 9, এই যে আমি লিখেই রেখেছি, এন ইজিক্যাল টু 9। তাহলে জাস্ট আমরা যদি ফর্মুলায় পুট করে দিই, পুট করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এটা হলো ফার্স্ট কথা। এখন সেকেন্ড কথা হলো, আপনারা এই হাফ টাইমে ফর্মুলাটা একবার লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, যেভাবে আমি শিখাই দিলাম, যে শুধু উপরের পার্টটুকু লিখে সেটা দেখে নিচে কিভাবে একবার ওয়াই ইজিক্যাল টু এক্স ধরবো, একবার এক্স ইজিক্যাল টু ওয়াই ধরবো। ঠিক আছে, এই ধরে আপনারা ট্রাই করেন কি অবস্থা হচ্ছে। হাফ টাইমের পরে আমরা এটার পরের ধাপটাতে যাব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই হলো আমাদের বিষয়। আচ্ছা, অ্যাজিউমিং মেথড বা শর্টকাট মেথড হাফ টাইমের পরেই আমরা করব। করলে কি হবে, আমাদের কোরিলেশন শেষ হয়ে যাবে। ঠিক আছে, কোরিলেশনের 2-একটা অঙ্ক প্র্যাকটিস করে কোরিলেশন চ্যাপ্টারই শেষ। আপনারা বইয়ের যে কোনো ম্যাথ কোরিলেশনের করতে পারবেন ইনশাল্লাহ, এবং আপনারা সেটা ট্রাই করবেন। প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চিন, সেটাও আপনারা ট্রাই করবেন। হ্যাঁ, সেটাও আপনারা ট্রাই করবেন, এবং ইনশাল্লাহ আমার মনে হয় এই 2টা ফর্মুলা শিখে নিলে কোনো ম্যাথে আর আপনারা আটকাবেন না। এই নাম্বার, এই মার্কসটা পাওয়া অনেক ইজি। অনেক স্টুডেন্ট এমন আছে যারা বলে যে ভাইয়া 2টা ফর্মুলা না শিখে আমি শুধু ডাইরেক্ট মেথডেই করব। তো আমি এটা বলি, শুধু ডাইরেক্ট মেথডে করলেও কোনো প্রবলেম নাই, ক্যালকুলেশনটা জাস্ট হয়তো একটু বড় হবে, আপনারা সেটা করবেন। তো এখন আপনারা আমাকে একটা প্রিফারেন্স দেন, যে শুধু কি ডাইরেক্ট মেথড রাখবো না অ্যাজুমিংটাও শিখাবো, এটা আমাকে শুধু বলেন। ভাই অ্যাসাইনমেন্ট মেথডটাও শিখান। আচ্ছা, ইসমাইল ভাই বলেন। জি ভাই, অ্যাজুমমেন্টটাও শিখে দিলে ভালো হয়। আচ্ছা, নাসিম ভাই। আচ্ছা, ঠিক আছে, ডালিম ভাই বলেন, অ্যাজুমিনও তো শিখবো নাকি? জি, যদি প্রয়োজন আচ্ছা, হয় আর সহজ হয় শিখি, অসুবিধা কি? জি, আমার কথা আপনারা শিখে রাখেন। যদি কখনো ভারী মনে হয় তাহলে শুধু ডাইরেক্ট মেথডে কাজ চালাই দিয়েন, আর যদি মনে হয় যে না কোনো সমস্যা নাই, হ্যাঁ, তাহলে আপনার অ্যাজুমিনে আপনি প্র্যাকটিস করেন। ওটাতে কি হয়, ক্যালকুলেশনটা ছোট হয়, ম্যাথটা ভুল হওয়ার চান্স কম থাকে। হ্যাঁ, আর যারা অনেক সূত্র শিখতে চায় না তাদের জন্য শুধু ডাইরেক্ট মেথড শিখলেই হবে, এটা কোনো বিষয় না। আর আমাদের হয়তো 2-3 মিনিট আছে, আমরা একটু আলোচনা করি। হাফ টাইমের পরে আমরা অ্যাজিউমিন করব, এবং অ্যাজিউমিনের 2-3টা ম্যাথ, মিনিমাম 2টা ম্যাথ আমরা আলোচনা করব। দিয়ে এগুলো আমি ছবি দিয়ে দিব, ক্লাস শেষ হলে আপনারা একটু প্র্যাকটিস করে ঘুমাবেন, বাস। হ্যাঁ, আচ্ছা, এখন আমি বলি,
অ্যাজিউম মিনটা খুবই সোজা, যারা ডাইরেক্ট মেথডটা পারবেন তারা অ্যাজিউম মিনও পারবেন, এখানে কোনো কাজ নাই। হ্যাঁ, আমি জাস্ট একটু আলোচনা করলেই হবে এখন। আচ্ছা, হাফ টাইমের আগেই আমি জাস্ট সূত্রটা আপনাদের জন্য একটু আলোচনা করে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের ডাইরেক্ট মেথডের ফর্মুলা না? এইটা আমরা যারা পারবো তারা অ্যাজিউম মিনও পারবো। কিভাবে দেখেন, এইখানে দুইটা জিনিস আছে। কি কি আছে? এক্স আছে আর ওয়াই আছে, তাই না? আচ্ছা, এক্স কে আমরা ধরবো ডিএক্স আর ওয়াই কে ধরবো ডিওয়াই। জাস্ট এইটুকু। এক্স কে ডিএক্স ডিফারেন্স অফ এক্স, আর ওয়াই কে ডিফারেন্স অফ ওয়াই ডিওয়াই। এই দুইটা জিনিস ধরবো, ধরলে আমাদের ফর্মুলা কমপ্লিট। কিভাবে দেখেন, এখানে আমরা লিখবো আর ইজিক্যাল টু, আগে আমরা ডাইরেক্ট মেথড লিখে নিব, দিয়ে অ্যাজিউমিনেটটা লিখবো, তাহলে আর ভুল হবে না। এন সামেশন এক্স এর জায়গায় হবে ডিএক্স, ওয়াই এর জায়গায় হবে ডিওয়াই, ঠিক আছে, মাইনাস সামেশন এক্স মানে সামেশন ডিএক্স ইন্টু সামেশন ওয়াই মানে সামেশন ডিওয়াই। মানে এক্স এর জায়গায় বসবে ডিএক্স, ওয়াই এর জায়গায় বসবে ডিওয়াই, এইটুকুই কাজ। তাহলে এবার দেখেন, রুট ওভার এন সামেশন ডি এক্স স্কোয়ার মাইনাস সামেশন ডি এক্স হোল স্কোয়ার। আচ্ছা, ইন্টু আবার আমরা একটা রুট ওভার দিব। আচ্ছা, দেওয়ার পরে এবার কি হবে, এন সামেশন ডি ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ডি ওয়াই হোল স্কোয়ার। তার মানে কি, আপনারা ডিফারেন্সটা কি পেলেন বলেন তো? জাস্ট এক্স এর জায়গায় ডিএক্স বসাবো, ওয়াই এর জায়গায় ডিওয়াই বসাবো, সেম ফর্মুলা সেম জিনিস। কোনো প্রবলেম আছে বলেন ইসমাইল ভাই? না ভাইয়া। আমরা জাস্ট আগের ফর্মুলাটাই থাকবে, শুধু এক্স এর জায়গায় ডিএক্স বসবে আর ওয়াই এর জায়গায় ডিওয়াই বসবে। কোনো প্রবলেম আছে? আচ্ছা, ডালিম ভাই? বুঝতে পারছি ভাইয়া। এইটুকু মনে রাখা যায় তো না, যে অ্যাজিউম মিন হলে ডিফারেন্স জি অফ এক্স জি। আর ডিফারেন্স অফ ওয়াই, মানে এক্স এর জায়গায় ডিএক্স, ওয়াই এর জায়গায় ডিওয়াই। কোনো প্রবলেম নাই তো মেহেদি ভাই? না ভাই, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এইটুকুই হলো ডিফারেন্স। আমরা হাফ টাইম 1 মিনিটের মতো আছে, যে কোনো সময় কেটে যাবে। হাফ টাইমের পরে আমরা এবার অ্যাজিউম মিন মেথডের অঙ্ক করব, তাইলে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। ডাইরেক্ট মেথডে কি হয়, ডাইরেক্ট মেথডে আমাদের
জাভাস্ক্রিপ্ট। আমার আইফোন 30।
আচ্ছা, মোটামুটি আমরা শুরু করি তাহলে, আর দেরি না করি। হ্যাঁ, আচ্ছা আমরা আচ্ছা আমরা এখন আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর এর ডাইরেক্ট ফর্মুলাটা আমরা শিখেছিলাম। সেটার সাথে
আমরা যদি অ্যাজিউমিন মেথড করতে চাই, সেম ফর্মুলাই হবে, জাস্ট দুইটা জায়গায় চেঞ্জ হবে। যত এক্স আছে সেখানে ডিএক্স হবে এবং ও এর জায়গায় ডিওয়াই বসবে, আর কোনো কাজ নাই। ঠিক আছে, এটাই আমাদের অ্যাজিউমিন মেথড। এখন আসলে অ্যাজিউমিন মেথডে কিভাবে ম্যাথ করা হয়, কেন করা হয়, এই ডিটেলসটা আমরা আলোচনা করব। আপনারা জানেন, যারা মিন মিডিয়ান মোড পড়েছেন তাদের এই ব্যাপারে একটু ধারণা আছে। তারপরও আমি জিনিসগুলো আরো ক্ল্যারিফাই করার চেষ্টা করব, আপনাদেরকে আরো ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো এই বিষয় নিয়ে। ঠিক আছে, দেখেন এটা আমাদের ফর্মুলা। এটা ফর্মুলা হওয়ার পর শর্টকাট মেথডে লাল কালিতে লিখেছি, জাস্ট এক্স এর জায়গায় ডিএক্স, ওয়াই এর জায়গায় ডিওয়াই, ফর্মুলা চলে আসলো। এখন দেখেন আমাদের ডিরেক্ট মেথডে কি ঘর ছিল, পাঁচটা, এক্স ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই, পাঁচটা জাস্ট ঘর ছিল। এখান থেকে আমরা এগুলো পেতাম। পেলে আমাদের এই পাঁচটি বের করতে হবে, অন্য কোনো কিছু নাই। দেখেন এখন আমরা এক্স ওয়াই থাকলে আমরা জাস্ট এই কাজটা করি। এখন যদি এক্স ওয়াই এর বিগ ভার্সন থাকে, হ্যাঁ, তাহলে আমরা কি করব, এক্স এর জায়গায় ডিএক্স ধরবো, ওয়াই এর জায়গায় ডিওয়াই ধরবো, মানে ডাইরেক্ট মেথড থেকে অ্যাজিউমিন মেথড ফর্মুলায় নিয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, অ্যাজিউমিন মেথডকে শর্টকাট মেথডও বলা হয়। এখন দেখেন শর্টকাট মেথড কখন ইউজ করব, অ্যান্সার হচ্ছে যখন এক্স ও ওয়াই এর মান অনেক বড় বড় এবং তাদের স্কোয়ার অনেক লেন্দি। এক্স ওয়াই এর মান বড় হলে স্কোয়ার করলে অবশ্যই আরো লেন্দি হবে। তাহলে আমরা কি করব, ডিএক্স ইজিক্যাল টু, আমি একটু আগে মনে হয় ভুল বলেছিলাম, এটা হবে ডেভিয়েটেড এক্স। ডেভিয়েটেড মানে বিয়োগ, ডেভিয়েট করা মানে বিয়োগ করা। ঠিক আছে, ডেভিয়েটেড এক্স, আর ডিওয়াই মানে ডেভিয়েটেড ওয়াই। ঠিক আছে, এটুকু আপনারা একটু মনে রাখবেন। আচ্ছা, যখন এক্স মাইনাস এ, যখন ডিফারেন্স নট সেম, ডিফারেন্স যখন সেম থাকে না, তখন আমরা কি করি, অ্যাজিউমিন ধরে এক্স থেকে বিয়োগ করে দিই। আর যখন প্রত্যেকটা ডিফারেন্স সেম হয় তখন আমরা কি করি, এক্স মাইনাস এ বাই আই, এখানে আমরা আই ধরবো। হ্যাঁ, এখানে এইচ লেখা আছে, যে কোনো কিছুই ধরা যায়, অনেকে সি ধরে, অনেকে বিভিন্ন কিছু ধরে। আচ্ছা, আর এটা আরেকটা আই। তাহলে এটা গেল, এখানেও সেম কাহিনী ওয়াই এর ক্ষেত্রে। তাহলে আমরা এখন কি করব, দেখেন এখন আমরা একটা ম্যাথ করব যাতে করে সবার বেস্ট ক্ল্যারিটি চলে আসে। এটা আমাদের শর্টকাট মেথড। হ্যাঁ, শর্টকাট মেথডকে আমরা কি বলি, অ্যাজিউমিন মেথড। দেখেন ডেটা দেওয়া আছে, আমি এখানে ছোট ডেটা ধরেছি, যদিও ছোট ডেটা হলে আমরা ডাইরেক্ট মেথড করব, জাস্ট ক্যালকুলেশনটা ইজি করার জন্য আমি ছোট ডেটা ধরেছি। আমি একটা কথা বলি, ডেটা বড় হোক বা ছোট হোক, আপনি ডাইরেক্ট মেথডেও প্রত্যেকটা ম্যাথ একই অ্যান্সার আসবে, আপনার অ্যাজিউমিন মেথডেও প্রত্যেকটা ম্যাথ একই অ্যান্সার আসবে। ঠিক আছে, জাস্ট আপনাদের একটু ক্যালকুলেশন সহজ করে করানোর জন্য, শিখানোর জন্য আমি ছোট ডেটা ধরে করেছি। এক্স এর মান আগেরটাই আছে, ওয়াই এর এগুলো মান আছে থাকার পরে এখন আমি ডিএক্স ধরবো, ডেভিয়েটেড অফ এক্স, মানে কি, অ্যাজিউমিন ধরেছি। ধরেন আমি এখানে 5 কে ধরেছি অ্যাজিউমিন, এখানে 11 কে ধরেছি অ্যাজিউমিন। ঠিক আছে, তাহলে আমি কি করব, এক্স মাইনাস ফাইভ, এক্স মাইনাস ফাইভ, যেহেতু এটা অ্যাজিউমিন ধরেছি, করার পর আমি ডিএক্স এর মান বের করে ফেললাম। আচ্ছা, তারপরে আমি কি করব, ওয়াই এর ঘর থেকে অ্যাজিউমিন ধরেছি 11 কে, তাহলে এবার আমি ডি ওয়াই বের করব, ডেভিয়েটেড অফ ওয়াই। তাহলে কি হবে, ওয়াই মাইনাস 11, যেহেতু 11 কে আমি অ্যাজিউমিন ধরেছি, দিয়ে ডি ওয়াই এর ঘরটা বের করব, করলাম, একটা ডিএক্স একটা ডিওয়াই। এবার আমরা কি করব, জাস্ট আপনারা একটা জিনিস বুঝে নেন, আগে আমাদের কি ছিল, এক্স ছিল আর ওয়াই ছিল, একবার এক্স এর স্কোয়ার করতাম, একবার ওয়াই এর স্কোয়ার করতাম, লাস্টে এক্স ওয়াই টা গুণ করতাম, তাই না? এখন যখন আমরা অ্যাজিউমিন করব এই দুইটা ঘর বাদ, তাহলে ডিএক্স টা হলো এক্স, ডিওয়াই টা হলো ওয়াই, ডেভিয়েটেড অফ এক্স ডেভিয়েটেড অফ ওয়াই। তাহলে একবার ডিএক্স এর স্কোয়ার করব, একবার ডিওয়াই এর স্কোয়ার করব, লাস্টে ডিএক্স গুণিত ডিওয়াই করব, ওই পাঁচটা ঘরই হবে। জাস্ট ডাইরেক্টে আমরা এই দুইটাকে ধরি, হ্যাঁ, এই দুইটা ঘর থাকে না, আর অ্যাজিউমিনের বেলায় এই দুইটা ঘর আসবে, প্রথম দুইটা বাদ হয়ে যাবে। ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে দেখেন আমাদের ডিএক্স এর আমি এবার স্কোয়ার করব, ডিওয়াই এর স্কোয়ার করব, আর লাস্টে ডিএক্স গুণিত ডিওয়াই করব। ঠিক আছে, এটা ডিএক্স ইনটু ডিওয়াই, একটু কাটাকাটি হয়েছে মনে হয়। আচ্ছা, এইটা হওয়ার পরে এখন কি হবে, আমি এগুলো সবগুলোর ক্যালকুলেশন করে এখানে মান বসাবো। বসানোর পরে আমরা কি করব, দেখেন ফর্মুলায় চলে যাব। ফর্মুলায় চলে গেলে ওই যে এন সামেশন ডিএক্স ডিওয়াই, সামেশন ডিএক্স ডিওয়াই, আর নিচে হচ্ছে এন সামেশন ডিএক্স স্কোয়ার, হ্যাঁ, সামেশন ডিএক্স হোল স্কোয়ার, এখানে হচ্ছে এন সামেশন ডিওয়াই স্কোয়ার সামেশন ডিওয়াই হোল স্কোয়ার। এবার আমরা জাস্ট মানটা বসাই দিব, মানটা বসাই দিলে আমাদের 0.95 আসলো, ওই আগের ম্যাথটাই যেটা আমরা ডিরেক্ট মেথডে করেছিলাম সেটা আবার আমরা অ্যাজিউমিনে করলাম। দেখেন একই রেজাল্ট আসলো, 0.95। এটাকে আমরা কি বলা হয়, স্ট্রং পজিটিভ কোরিলেশন। ঠিক আছে, এই হলো আমাদের
শর্টকাট মেথডের ফর্মুলা। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে আগেরটাতে 5 ঘর হয়, এটাতে 7 ঘর হবে। কেন হবে? কারণ আমরা এখানে দুইটা জিনিস ধরবো, অ্যাজিউম মিন ধরে দুইটা ঘর বের করব, একটা হলো ডেভিয়েটেড অফ এক্স আর একটা ডেভিয়েটেড অফ ওয়াই। এবং আগেরটাতে আমরা এক্স স্কোয়ার করতাম, ওয়াই স্কোয়ার করতাম, লাস্টে এক্স ওয়াই গুণ করতাম, 5টা ঘর হতো। আর এবার কি করব? ধরার পরে ডিএক্স ডিওয়াই ধরার পরে এই দুই ঘর বাদ। এটা হলো এক্স এর ঘর, এটা হলো ওয়াই এর ঘর। একবার ডিএক্স স্কোয়ার করব, একবার ডিওয়াই স্কোয়ার করব, লাস্টে ডিএক্স ইন্টু ডিওয়াই করব। দেখেন সেম, এখানেও 5টা ঘরই হচ্ছে। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের ফর্মুলা, এই হলো আমাদের ম্যাথ। আমি এগুলো সব ছবি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই রাত্রে ক্লাস শেষে প্র্যাকটিস করবেন। আমি বারবার বলছি, ভেরি ইজি কনসেপ্ট, জাস্ট দুইটা ফর্মুলা, এখান থেকে মার্কস পাওয়া যায় এবং খুবই ইজি কনসেপ্ট, আপনারা এইটা প্র্যাকটিস করতে পারেন। এখন আমরা আর দুই একটা মেথডে যাব, হ্যাঁ, যাতে করে আমাদের আরো বেটার ক্ল্যারিটি আসে। দেখেন আমি আবার একটু আলোচনা করে নিই। অ্যাজিউমিন মেথডে কি হয়? এক্স কে ডিএক্স ধরি, ওয়াই কে ডিওয়াই ধরি, তাহলে ঘর কয়টা হয়? দেখেন এক্স ওয়াই, হওয়ার পরে কি হয়? ডিএক্স ডিওয়াই। ডিএক্স মানে কি? এক্স মাইনাস এ, মানে এই যে অ্যাজিউমিন ধরছি এক্স থেকে প্রত্যেকটা বিয়োগ দিব। ডিওয়াই মানে কি? ওয়াই মাইনাস এ, প্রত্যেকটা। তারপরে কি হবে? ডিএক্স স্কোয়ার একবার, ডিওয়াই স্কোয়ার একবার, আর ডিএক্স গুণিত ডিওয়াই একবার। ঠিক আছে, এই হলো আমাদের ফর্মুলা। এখন ধরেন এই ফর্মুলাতেই যদি গ্যাপ বিটুইন, যেমন 100 থেকে 200 ডিফারেন্স কত? 100। 200 থেকে 300 ডিফারেন্স 100, প্রত্যেকটা ডিফারেন্স দেখেন 100। তার মানে এখানে আই সেম, আই কত? 100। তাহলে আমরা কি করব? এক্স মাইনাস এ যেটা করতাম ডিএক্স এ, সেখানটাকে আই দিয়ে ভাগ করে দিব, এক্স মাইনাস এ বাই আই, যেহেতু প্রত্যেকটা ডিফারেন্স সেম। ওয়াই এর ক্ষেত্রেও তাই। দেখেন প্রত্যেকটার এখানে ডিফারেন্স কিন্তু সেম না, 30, 50, 60, 80, 100, 110, 130, কিন্তু ডিফারেন্স সেম যদিও না, প্রত্যেকটাকে 10 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা কি করব? এক্স মাইনাস এ কে আই দ্বারা ভাগ করে দিব। আই কত? 10। এই যে দেখেন ওয়াই, সরি সরি, এটা এক্স না, এটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, তাহলে কি হবে? ওয়াই মাইনাস 80/10। এটা আপনাদের বোঝার জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট। এটাতে কি হয়? আই দ্বারা ভাগ করলে ক্যালকুলেশনটা ছোট হয়ে যায়। সেম ম্যাথ, যখন আমরা কোন কিছু দিয়ে ভাগ করতে পারবো তখন আমরা সেটা ভাগ করে ছোট করে ফেলবো। ঠিক আছে, আর যদি কোনো কিছু দিয়ে ভাগ করা সম্ভব না হয় তাহলে শুধু এক্স মাইনাস এ হবে। এইটুকু আপনারা মনে রাখবেন। যারা মিন মিডিয়ান মুড পড়েছেন আশা করি যে তাদের জন্য এটা কোনো ঝামেলাই হওয়ার কথা না। হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা আরেকটা ম্যাথে যাব, যেখানে যে এক্সাম্পলটা পড়াইলাম এটা কার্যকর হবে। দেখেন কি হচ্ছে। এক্স এর ভ্যালু দেওয়া আছে 100, 200, 300, 400, 500, 600, 700। এই ম্যাথ গুলো আমি একটু ইজি করে সাজিয়েছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। ঠিক আছে, এবার ওয়াই এর মান দেখেন 30, 50, 60, আচ্ছা আচ্ছা, 80, 100, 110, 130। এখানে 400 কে আমি ধরলাম অ্যাজিউম মিন, আর এখানে 80 কে ধরলাম অ্যাজিউম মিন। ঠিক আছে, দুইটা অ্যাজিউম মিন ধরে নিলাম। তাহলে আমার প্রথমে আসবে ডিএক্স, তাহলে কি হবে? এক্স মাইনাস 400, আর প্রত্যেকটা ডিফারেন্স দেখেন আই ইজিক্যাল টু 100। তাহলে আই দিয়ে ভাগ করে দিব, এক্স মাইনাস 400 ভাগ 100। তাহলে এক্স মাইনাস 400 ভাগ 100, তাহলে আমার প্রথম ঘরে কি আসলো? 100 মাইনাস 400 বাই 100। তাহলে মাইনাস 300 কে 100 দিয়ে ভাগ, -3, -3 চলে এলে আর প্রয়োজন নাই যেহেতু প্রত্যেকটা ডিফারেন্স সেম। এবার -2, -1, 0, 1, 2, 3 বসাই দিব, আরো থাকলে আরো হবে 4, 5, 6, এভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, এটা আমার ডিএক্স এর মান গেল। এবার আমরা ডিও এর ঘরে যাব। ডিও এর ঘরে কি হবে? ওয়াই মাইনাস 80। আচ্ছা দেখেন ডিফারেন্স কিন্তু আলাদা আলাদা, 30, 50, 60, 80 আলাদা আলাদা, বাট প্রত্যেকটা 10 দিয়ে ভাগ হচ্ছে। তাহলে আমরা কি করব? ওয়াই মাইনাস 80/10 10 দ্বারা ভাগ করে দিব। কেন? মান ছোট আসবে। তাহলে কি হবে? ওয়াই কত আছে? প্রথমে 30, 30 মাইনাস 80 মানে -50, -50 কে 10 দ্বারা ভাগ করলে -5। এইভাবে যেহেতু এটাতে ডিফারেন্স সেম না, এইভাবে প্রত্যেকটাকে আমার ক্যালকুলেট করতে হবে আলাদা আলাদা করে। ডিফারেন্স সেম হলে ক্যালকুলেটর প্রয়োজন নাই, একটার পরে সিরিয়ালে বসাই দিলেই হয়। কিন্তু ডিফারেন্স যখন সেম হয় না তখন প্রত্যেকটার ক্যালকুলেশন করতে হয়। আপনারা প্রত্যেকটার ক্যালকুলেশন করবেন। তাহলে আমরা ডিএক্স মানে এক্স, ডিওয়াই মানে ওয়াই, মানে কি? মানে এইবার আমার আর এই দুই ঘর প্রয়োজন নাই। আমি ডিএক্স কে এক্স ধরবো, ডিওয়াই কে ওয়াই ধরবো। তাহলে একবার ডিএক্স স্কোয়ার, একবার ডিওয়াই স্কোয়ার, একবার ডিএক্স গুণিত ডিওয়াই। দেখেন করে ফেললাম, ক্যালকুলেশন করলাম। এখন জাস্ট আমরা মান বসাই দিব। মান বসাই দিলে আমাদের এই অঙ্কটা সলভ হয়ে গেল। দেখেন ফর্মুলাটা কি? আগে আমরা রাফে ডাইরেক্ট মেথড লিখবো,
তারপরে আমরা ভেবে ভেবে এখানে অ্যাজিউম মিন লিখবো। দেখেন আর ইজ ইকুয়াল টু এন সামেশন ডিএক্স ডিওয়াই মাইনাস সামেশন ডিএক্স ইন্টু সামেশন ডিওয়াই, নিচে দুইটা রুট ওভার হবে, প্রথম হবে এন সামেশন ডিএক্স স্কোয়ার মাইনাস ডিএক্স হোল স্কোয়ার। আচ্ছা, এখানে কি হবে, এন সামেশন ডিওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ডিওয়াই হোল স্কোয়ার। এবার আমরা জাস্ট মানটা বসাই দিব, ক্যালকুলেট করলে 0.99। 0.99 মানে কি, ওয়ানের অলমোস্ট কাছাকাছি, তার মানে পজিটিভ এটা মান, তাহলে স্ট্রং পজিটিভ কোরিলেশন। স্ট্রং পজিটিভ কোরিলেশন আমরা কখন ধরি, যখন মান 0.80 থেকে 100-র মধ্যে থাকে, ঠিক আছে, এটাকে আমরা স্ট্রং ধরি। ঠিক আছে, তাহলে এটা আমাদের ম্যাথ আরেকটা হয়ে গেল। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ শিখবো, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ম্যাথটা আমরা শিখে ফেললে আমাদের কোরিলেশনের কাজ শেষ। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট দেখেন কি বলছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখেন এখানে আমার বলেছে ফাইন্ড কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন সাইজ গ্রুপ এন্ড ডিফেক্ট ইন কোয়ালিটি ফ্রম দ্য ফলোইং ডেটা। সাইজ গ্রুপ দিয়েছে, নাম্বার অফ আইটেম দিয়েছে, নাম্বার অফ ডিফেক্টিভ আইটেম দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা হলো ক্লাস ইন্টারভেল আর এটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। এখন আমাকে ক্যালকুলেট করে ডিফেক্টিভ পার্সেন্টেজ ডিফেক্টিভ আইটেম বের করতে হবে। কিভাবে, দেখেন এখানে বলছে কি, এখানে আমার নাম্বার অফ আইটেম টোটাল আছে কত, 200। এই 200 নিচে বসবে আর এই 150 উপরে বসবে। এটা 200 নিচে, হ্যাঁ, নাম্বার অফ আইটেম নিচে বসবে আর ডিফেক্টিভ আইটেমটা উপরে বসবে, গুণিত 100 হবে, তাইলে আমি ডিফেক্টিভ আইটেমের পার্সেন্টেজ পেয়ে যাব। আচ্ছা, এখানে কি হবে, 270 নিচে বসবে, 162 উপরে বসবে, 100 গুণ, এইভাবে প্রত্যেকটা হবে। আমি জাস্ট আপনাদেরকে করে দিয়েছি বোঝার জন্য। তাহলে আমাদের মান কত আসলো, 75, 60, 50, 50, 45, 38। আচ্ছা, এটা আমাদের কি দেখেন, প্রথমে আছে আমাদের ক্লাস ইন্টারভেল, যেটা বসলো 15 থেকে 16 ক্লাস ইন্টারভেল। বসার পরে কি হবে, আমাদের এই যে ভ্যালুটা পাইলাম, এটা হলো আমাদের ওয়াই, নীল কালিতে যেটা লেখা আছে 75, 60, 50, এভাবে করে ওয়াই বসে গেল। এবার ক্লাস ইন্টারভেলকে দুইটাকে আমরা যোগ করব, 2 দিয়ে ভাগ করব, করলে আমরা এক্স পেয়ে যাব, মিড ভ্যালু। এখন আমার দরকার কি, আমার ক্লাস ইন্টারভেলের দরকার নাই, আমার দরকার হলো এক্স আর ওয়াই। আচ্ছা, দেখেন সংখ্যাগুলো বড় বড় আছে, 2 ডিজিটের আছে, তাহলে আমরা কি করব, অ্যাজিউম মিন মেথডে করব। তাহলে আমরা অ্যাজিউম মিন ধরে নিলাম 50 আর 17.5 কে ধরে নিলাম। আচ্ছা, অ্যাজিউম মিন আপনারা যে কোনোটাকে ধরতে পারেন, যে কোনোটাকে ধরলেও অ্যান্সার সেমই আসবে, জাস্ট যদি আপনার মাঝখানে ছোটটা ধরেন তাহলে ক্যালকুলেশনটা ছোট হয়, আর অন্যগুলো ধরলে হয়তো ক্যালকুলেশনটা তুলনামূলক বড় হবে। এটাই হলো নিয়ম। হ্যাঁ, আমরা বেস্ট অ্যাপ্রোচে করব, কারণ হচ্ছে এটা পরীক্ষা হলে পরীক্ষক পছন্দ করে, এটা আপনার ছোটখাটো কোনো ভুল হলে তারা কনসিডার করবে, বাট আপনি যদি এটা না করেন তারা এটা মনে করবে যে বিষয়টা আপনি জানেন না, তখন আপনাকে মার্কস কমাই দিবে। ঠিক আছে, এটা আইসিএমইবির পরীক্ষা, এখানে আসলে অনেক কিছু যাচাই বাছাই করা হয়। হ্যাঁ, যে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনি জানেন কিনা, যেমন এই ম্যাথডটা তো, এই ম্যাথটা তো আপনি ডাইরেক্ট মেথডেও করতে পারবেন, সেটাতেও মার্কস পাবেন, বাট যখন আপনি অ্যাজিউমিনে করবেন, পরীক্ষক একটা কোয়ালিটি স্টুডেন্ট হিসাবে খাতাটা দেখবে, এটা আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, তাহলে দেখেন এক্স ও হলো ওয়াই ও হলো, তাহলে এবার আমি ডিএক্স বাইর করবো, তাহলে এক্স মাইনাস 50, ও সরি 70.5, এক্স মাইনাস 70.5। আচ্ছা, আমি এইভাবে লিখেছি, তো আপনারা প্রয়োজন হলে এক্স ওইদিকে দিবেন, ওয়াই এদিকে দিবেন, মানে আপনারা ক্লাস ইন্টারভেলের পাশেই প্রথমে এক্স নিয়ে নিবেন, দিয়ে ওয়াই তো এখানে বের করে রেখেছি, ওয়াইটা বসাই দিবেন। ঠিক আছে, আচ্ছা হলো, তাহলে এবার আমি এক্স এর ভ্যালু ধরলাম, ওয়াই এর ভ্যালু ধরলাম, ধরার পরে আমরা কি করব, এই 2 ঘরও আমাদের বাদ হয়ে যাবে, যেহেতু অ্যাজিউম মিন করছি, তাহলে আমাদের পরে আসবে 5টা ঘর। দেখেন ডিএক্স মানে এক্স, ডিওয়াই মানে ওয়াই, এটা আমরা ধরে কাজ করব। তাহলে একবার ডিএক্স স্কোয়ার, একবার ডিওয়াই স্কোয়ার, আর একবার কি হবে, ডিএক্স গুণিত ডিওয়াই হবে, শেষ। তাহলে আমরা যদি জাস্ট মানটা বসাই দিই, ক্যালকুলেশন করি, করার পরে এখন আমরা কি করব দেখেন, তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে 3টা ঘরের কোনো প্রয়োজনই আর থাকছে না, ক্লাস ইন্টারভেল এক্স আর ওয়াই, কারণ এখান থেকে অ্যাজিউম মিন ধরে নিলে এর কাজ শেষ, এখানে আর কোনো কাজ নাই। এবার আমরা ডিএক্স এর ঘর বের করছি, ডেভিয়েটেড অফ এক্স, এক্স মাইনাস 17.5, এটা বের করছি, তার মানে কি 15.5 থেকে 17.5 বাদ -2, 16.5 থেকে, আচ্ছা প্রত্যেকটারই ডিফারেন্স সেম আছে, তাহলে আমরা -2 পেয়ে গেলে আর আমাদের পরিশ্রম করার দরকার নাই। হ্যাঁ, তখন কি করবো, -1, 0, 1, 2, 3, 4 যত দূর আসবে। ঠিক আছে, আচ্ছা এখানে যদি -6 থাকতো তাহলে কি হতো, -6 এর পরে -5, -4, -3, -2, -1, -0, মানে সরি 0, 0 পর 1, 2, 3, 4, 5, 6 এভাবে যেত। হ্যাঁ,
তো এটাতে আর ক্যালকুলেশন করা প্রয়োজন হয় না, কখন? যখন প্রত্যেকটা ডিফারেন্স সেম। এখানে দেখেন ডিফারেন্স সেম আছে 1। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডিএক্স পাইলাম। এবার ডিওয়াই এর বেলায় দেখেন, ডিওয়াই এর বেলায় ডিফারেন্স সেম 9। তাহলে কি হবে? ওয়াই মাইনাস 50। তার মানে 75 থেকে 50 বাদ 25, 60 থেকে 50 বাদ 10, তারপরে 50 থেকে, আচ্ছা এইভাবে করে প্রত্যেকটা করা যাচ্ছে। হ্যাঁ, করে নিবেন আপনারা ক্যালকুলেশন। এবার কি হবে? ডিএক্স স্কোয়ার হবে, ডিওয়াই স্কোয়ার হবে। কেন হবে? এখানে দেখেন ডিএক্স বের করলে মাইনাস মান আছে, ডিওয়াই এও মাইনাস মান আছে। আমরা এটার পজিটিভ মান বের করব, করার পরে এবার কি হবে? গুণ হবে, ডিএক্স গুণিত ডিওয়াই, এখানেও মাইনাস মান আসবে। হ্যাঁ, এই আসার পরে আমরা কি করব? এই যে ক্যালকুলেশনটা আসলো, তারপরে দেখেন আমরা মান বসাই দিব। ঠিক আছে, এন সামেশন ডিএক্স ডিওয়াই মাইনাস সামেশন ডিএক্স ইন্টু সামেশন ডিওয়াই, এন সামেশন ডিএক্স স্কোয়ার মাইনাস সামেশন ডি হোল স্কোয়ার, রুট ওভার এন সামেশন ডিওয়াই স্কোয়ার সামেশন ডিওয়াই হোল স্কোয়ার। আপনারা এভাবেও মনে রাখতে পারেন, প্রথম পার্টটা শুধু এক্স এর, পরের পার্টটা ওয়াই এর। প্রথমে হয় এন সামেশন ডিএক্স স্কোয়ার মাইনাস ডিএক্স হোল স্কোয়ার, আর এখানে হয় এন সামেশন ডিওয়াই স্কোয়ার মাইনাস ডিওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আপনারা জাস্ট মানগুলো বসাই দিলে আপনাদের ক্যালকুলেশন হয়ে যাবে। আমি ছবি দিয়ে দিয়েছি, দেখেন। তাহলে মাইনাস কত আসছে? মাইনাস 0.94। হ্যাঁ, 0.948। আচ্ছা, 8 যদি নাও ধরি, 0.94। তার মানে কি? মানে এটা স্ট্রং নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? দেয়ার ইজ এ স্ট্রং নেগেটিভ কোরিলেশন বিটুইন, আর এত কথার দরকার নাই, দেয়ার ইজ এ স্ট্রং নেগেটিভ কোরিলেশন। হ্যাঁ, বা ইটস এ স্ট্রং নেগেটিভ কোরিলেশন, শেষ। হ্যাঁ, বেশি বড় লিখলে বেশি বড় লেখা হবে, নো নিড। ওকে, আচ্ছা, তাহলে এই কোশ্চিনটার মধ্যে কারো কোনো কোশ্চিন থাকলে আমাকে আপনারা বলতে পারেন। এটা একটু অ্যাডভান্স, এই টাইপের অ্যাডভান্স অঙ্ক খুব কম আসে নাই বললেই চলে। এই যে এই ইফেক্টিভ ইয়াটা, তারপর আমি আপনাদেরকে একটু শিখাই রাখলাম। হ্যাঁ, যে কখনো যদি অ্যাডভান্স দেয় এই দিবে। হ্যাঁ, তো আপনারা জাস্ট এই ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি পাবেন, ক্লাস ইন্টারভেলকে যোগ করে আপনারা এক্স বের করে নিবেন, ফ্রিকোয়েন্সিটা ওয়াই হবে, এই তো ঘটনা। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের এই ম্যাথে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলতে পারেন। ইসমাইল ভাই আছেন? হ্যালো, আচ্ছা, ইসমাইল ভাইকে পাওয়া যাচ্ছে না। ডালিম ভাই আছেন? জি জি ভাইয়া, আছি। আছি আমি। ভাইয়া, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে হয় প্রবলেম হচ্ছিল। আচ্ছা আচ্ছা, ডালিম ভাই তাহলে আগে বলে নেন কি অবস্থা, জায়গাগুলো ধরতে পারছেন? জি, ধরতে পারছি। আচ্ছা, তাহলে এই যে ধরেন আমাদের আজকে কিন্তু কোরিলেশন শেষ, আপনারা ম্যাথ করবেন, এখনই করবেন। হ্যাঁ, তো এই জায়গাগুলোর মধ্যে যদি কোনো প্রবলেম না থাকে, আপনারা জাস্ট প্র্যাকটিস করেন, একটা পার্ট হয়ে গেল। আগামী দিন আমরা কোরিলেশন শিখবো, রিগ্রেশন শিখবো। রিগ্রেশনে একটু সময় লাগতে পারে, 2টা ক্লাস লাগতে পারে, আমরা সেটা ভালো করে শিখবো, তাহলে আমাদের 10টা মার্ক কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স এই মানটা পাওয়া কিন্তু অনেক সহজ যদি আপনারা প্র্যাকটিস করেন। ঠিক আছে, প্র্যাকটিসটা অবশ্যই ভালো প্র্যাকটিস হতে হবে, ভালো প্র্যাকটিস হলে অবশ্যই জায়গা মতো যাওয়া যাবে। আর এই যে আমি এগুলো সব ছবি কিন্তু গ্রুপে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনারা জাস্ট বসে 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 দেখে দেখে প্র্যাকটিস করেন, দেখে দেখে প্র্যাকটিস করলেও মাথায় যাবে। তখন আগামী দিন আপনারা বই থেকে অন্য কোরিলেশনের ম্যাথ গুলো করবেন, এবং যেটাতে প্রবলেম হবে হোয়াটসঅ্যাপে আমাকে ছবি দিবেন। হ্যাঁ, আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা ইয়া করে দেওয়ার। আর ইসমাইল ভাই বলেন, আপনার কি অবস্থা? না না ভাইয়া, বুঝতে পারছি, এটা তো আগেরটা থেকে একটু ইজি আছে মনে হইতেছে, চেষ্টা করলে ইনশাল্লাহ এটা পারবো। অনেক easy, অনেক ইজি, অনেক ইজি ভাই, জাস্ট একটু সময় দিলে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমি তো আপনাদেরকে বলেছি যেটুকু কঠিন সেইটুকুই আগে করাই দিয়েছি। হ্যাঁ, জি 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 এখন ভাইয়া। সহজ গুলাতে যাবো। আচ্ছা, আর এই নাসিম ভাই একটু বলেন তো কি অবস্থা? নাসিম ভাই আছেন? আচ্ছা আচ্ছা, মেহেদি ভাই বলেন, মেহেদি ভাই বলেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি ভাইয়া, একটু জিনিস জানতে চাচ্ছিলাম। এই জি, অঙ্কটাতে একটা নতুন জিনিস যেটা হলো ডিফেক্ট ইন কোয়ালিটি। হ্যাঁ হ্যাঁ, জি এই জি ওয়াটা থাকার দরুন আমরা 200 দিয়ে 150 ভাগ করছি। এই জি, টার্মটা মানে কি টোটাল, টোটাল আমি বলি, টোটাল নাম্বারটা নিচে যাবে, ডিফেক্টিভ আইটেমটা উপরে যাবে। টোটাল নাম্বার, নাম্বার অফ আইটেম, মানে টোটাল আইটেম আছে 200টা, এর মধ্যে ডিফেক্টিভ আছে 150টাতে। হ্যাঁ, তাহলে টোটালটা নিচে যাবে, ডিফেক্টিভটা উপরে যাবে, 100 দিয়ে গুণ করব, গুণ করলে ডিফেক্টিভের পার্সেন্টেজ আমরা পেয়ে যাব। ঠিক আছে, জি। হ্যাঁ বলেন। আর আমি কি বুঝতে চাচ্ছি যে এই টার্মটা, এই ওয়ার্ডটা কি পূর্ববর্তী আমরা যে অঙ্কগুলো করছি ওই অঙ্ক কি ইউজ করা যাইতে পারে কিনা, বা করে কিনা, বা করলে আমরা না, ওই অঙ্কগুলো সমাধান করতে পারবো কিনা? না, আমি বলি এটা করে না, এটা একটা সি এর বুক থেকে আমি নিয়েছি। হ্যাঁ,
আমি যতদূর দেখেছি আইসিএমবির কোশ্চিনে এত অ্যাডভান্স করে না, হ্যাঁ। তারপরেও যেহেতু সিএসিএমএ একটা মানে একই রকম, যে কোনো মুহূর্তে করে বসতে পারে, এই জন্য জাস্ট শিখায় রাখলাম। আপনাদের একটু জাস্ট জানা থাকবে, যদি কখনো এরকম দিয়ে দেয় তাহলে কি করব, ডিফেক্টিভ আইটেমটা উপরে দিব, টোটাল নাম্বারটা নিচে দিব, দিয়ে 100 দিয়ে গুণ করব, গুণ করলে যেটা পাবো সেটাই আমার ভ্যালু বের হয়ে গেল, ঠিক আছে। আর যেটা ক্লাস ইন্টারভেল আছে ওটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে এক্স বের করে দিব, আর এটাকে আমরা ওয়াই ধরে নিব, এই তো শেষ। ওকে, ওকে। জি। আর তাছাড়া এই যে আমাদের নাসিম ভাই আছেন? আচ্ছা, সবাই আসলে এই জায়গাগুলো কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? আমাকে এটা বলেন, কারণ এই চ্যাপ্টার কিন্তু আমাদের শেষ। তো বুঝতে পারছি ভাই, কিন্তু ওদের খাতাটা তো মান করেন যে আমরা আমাদের খাতা ইচ্ছা করলে বড় করতে পারি অথবা সাইড করে করতে পারি, কিন্তু ওদের খাতাটা স্যার ভাই স্যার একটা লিমিটের মধ্যে, ওটুকের মধ্যে এতগুলো ছক করা অনেক সময় ঝিঝিমিঝি হয়ে যায়, এটাই একটা ঝামেলা অঙ্ক সব। আচ্ছা ঠিক আছে, এটা আপনাদেরকে বাংলা খাতায় প্র্যাকটিস করতে হবে সুজন, হ্যাঁ। বাংলা খাতা কিনে নিবেন, কিনে দেখেন আমি একটা কথা বলি, এই যে দেখেন যেই মাপটা আমাদের, ওদের খাতারও সাইজ কিন্তু এই মাপই, হ্যাঁ, সেম পেজের মাপ। তাহলে আপনি যখন বাংলা খাতা নিয়ে প্র্যাকটিস করবেন, এটা অঙ্ক খাতায় করতে যাবেন না, আপনারা বাংলা খাতায় ম্যাথ গুলো ঘরওয়ালা যেগুলো ম্যাথ, সেগুলো অবশ্যই বাংলা খাতায় প্র্যাকটিস করবেন, কারণ আইসিএমইবির পরীক্ষাটা হয় বাংলা খাতায়, ঠিক আছে। অনেকে করে কি, অঙ্ক খাতায় প্র্যাকটিস করে পরে যায় বাংলার বেলায় ঝামেলায় পড়ে। তো আপনাকে আমি জাস্ট একটা জিনিস শিখাই দিতে পারি, দেখেন, এক স্কেল করে যদি আপনি নেন, তাহলে এখানে 6টা দাগ, 6টা ঘর হয়, ঠিক আছে। তাহলে আপনি যদি 7টা ঘর হয় কখনো, তাহলে কি করবেন, এক স্কেলের একটু কম নিবেন ভাই, এরকম নিবেন, তাহলে আপনার 7টা ঘর অনায়াসে হয়ে যাবে। যদি 8টা ঘর লাগে, তখন কি করবেন, আরেকটু কমাই দিবেন, বাস এভাবে দাগ নিবেন, হ্যাঁ। তাহলে আপনার হয়ে যাবে। আপনারা প্রথমে দরকার হলে এইভাবে করে একটু দাগ দিয়ে নিবেন। কিভাবে দাগ দিয়ে নিবেন আমি দেখাই দিই। এই যে দেখেন, এইভাবে 1 থেকে 6 দেখছেন, এইটা হচ্ছে 6, এই হচ্ছে 0। তাহলে আমি এইভাবে 1 2 3 4 5 6, 6টা ঘর করে নিলাম। এখন আমার 7টা ঘর দরকার, তখন আমি কি করব ভাই, তখন আমি 1 ইঞ্চির একটু কম নিব, 2 দাগ কম নিব, প্রত্যেকটাতে 2 দাগ করে কম নিব, নিলে আমার 7টা ঘর হয়ে যাবে, ঠিক আছে। তো এই 7 ঘরের বেশি তো আর নাই, তাই না? বা যদি 8 ঘরও হয়, তখন আপনি কি করবেন, আরেকটু ছোট করে নিবেন। এটা একটা টেকনিক্যাল ইস্যু, এগুলো আপনারা বাংলা খাতায় প্র্যাকটিস করলে এগুলো হয়ে যাবে, সমস্যা নাই, হ্যাঁ। এবং এটা টিচাররাও তো বুঝে, তাই না, যে এই জায়গাটা যে সে উপস্থাপন করছে, এই জায়গাটা আসলে কম, তো আপনি একটু চিকন করে লিখলেও সমস্যা হবে না, একটু ছোট ছোট করে সুন্দর করে জাস্ট বাংলা খাতায় জিনিসটা উপস্থাপন করে দিতে হবে, ঠিক আছে। এটা আশা করা যায় যে কোনো প্রবলেম না। আপনারা ওইভাবে বাংলা খাতায় আগে থেকে প্র্যাকটিস করেন, সমস্যা হবে না। আচ্ছা, এর বাইরে ডালিম ভাই একটু বলেন তো, যতদূর আসলে আলোচনা করলাম, কোরিলেশনে আসলে এর বাইরে আর কিছু নাই, এইটুকুই যদি ঠিকঠাক মতো পড়েন, ইনশাল্লাহ আপনাদের ফুল কাভারেজ হয়ে যাবে এই টপিকটার, হ্যাঁ। এটা হচ্ছে একটা চ্যাপ্টারের 50%, আর বাকি 50% আছে রিগ্রেশন, যেখানে আমাদের 2টা ক্লাস অবশ্যই লাগবে, হ্যাঁ। ওইটা একটু বড় টপিক, আমরা অবশ্যই সেটা পড়বো। এখন ডালিম ভাই একটু বলেন, আসলে কনসেপ্ট গুলো আমি যে বলছি এখানে আসলে অনলাইনে কতটুকু আপনাদের মধ্যে যাচ্ছে, বা জিনিসগুলো ধরতে পারছেন কিনা, বা কোথাও কোনো ডাউট আছে কিনা? না, আলহামদুলিল্লাহ ভালো, এ পর্যন্ত যেটুকু শিখছি জি ভালোই বুঝতেছি, এবং একটা আমি খেয়াল করছি যে একটু প্র্যাকটিস বেশি করলে ওইটা জি মনে গেঁথে যায় আর কি, এটা জি থাকে জি ব্রেইনের জি মধ্যে জি থাকে। মানে সবচেয়ে তো বড় আমি একটু, আপনি হ্যাঁ, আপনি শেষ করেন তখন আমি বলছি, হ্যাঁ শেষ করেন, আপনি তো বলেন, আপনি বুঝিয়ে বলেন। দিচ্ছেন ভালোভাবে, ভালোভাবেই। তাহলে আমরা জি একটু যদি বেশি বেশি প্র্যাকটিস করি, তাহলে আমাদের এটা আরো বেশি মানে পারফেকশনের দিকে যাবে, জি জি এটাই জি আমার জি কাছে মনে হচ্ছে। আর আর জি আপনি চেষ্টা করতেছেন যেমন এই অঙ্কটা বুঝাইলেন, আমি বুঝছি ভালোভাবে, এখন যদি আমরা করি তাহলে আবার জি পুরোপুরি ক্লিয়ারলি মানে আমাদের হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংটা জি পারফেক্ট হবে। জি জি। আসলে ডালিম ভাই বিষয়টা হচ্ছে কি, এটা তো অনলাইনের ক্লাস, দেখেন আমাদের কিন্তু জি ক্লাসটা প্রতিদিনও হয় না, সিলেবাসটা অনেক বড়, হ্যাঁ। আমরা মাসে জি 15টা ধরেন হয়তো ক্লাস করতে পারি, সব মিলিয়ে এর মধ্যে কখন ইলেকট্রিসিটি থাকে না, অনেক ধরনের সমস্যায় আমরা থাকি না। তাহলে এভারেজে ধরে নিতে হবে কি,
15টার মধ্যে আরো 2টা ক্লাস হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে, কখনো অসুস্থ হয়ে গেলাম, কখনো দেখা যাচ্ছে কারেন্ট নাই, ইলেকট্রিসিটি নাই। যদিও ইলেকট্রিসিটি না থাকলে সেই দিনেরটা আমি সেই দিন চেষ্টা করি ইলেকট্রিসিটি আসার পর কাভার করে দিতে, কারণ পরে আর কাভার করার মতো আসলে সময় থাকে না। তো দেখেন আমি এখানে কি করতে পারবো, আজকে দেখেন মোট হয়তো 5টা ম্যাথ আলোচনা করলাম। হ্যাঁ, আমি আগেই সলভ করে রেখেছি, এই জন্য করে রেখেছি যে এখানে সলভ করতে গেলে একটা ম্যাথেই ক্লাস শেষ হয়ে যাবে। তো আমি আগে থেকে সলভ করে রাখার কারণই এটা, যাতে করে অল্প সময়ে আপনাদেরকে একটু বেশি দেখাতে পারি। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে কি, এই 5টা মেথডই আমি যেগুলো আসলে সত্য, যেগুলো আসলে টেকনিক, সবকিছু কিন্তু আপনাদেরকে এখানে আলোচনা করে দিলাম। এখন আপনারা ফার্স্ট এটা করছেন, এই জিনিসটা আপনাদের লং টার্মে কখন যাবে, যখন এই ক্লাস শেষ হওয়ার পরে আপনারা অবশ্যই 1-1.5 ঘন্টা সময় দিয়ে এই যে ছবিগুলো দিয়েছি, যাদের প্রিন্টার আছে প্রিন্ট করবেন, আর যাদের আপাতত এই ব্যবস্থা নাই তারা মোবাইল থেকে এটা দেখবেন, দেখে খাতায় তুলবেন, তুলে বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার এটার উপর দখল আসবে। কিন্তু আপনারা যদি এই কাজ করেন যে না শিখে ফেলেছি তো ঘুমাই যাই, তাহলে কি হয় জানেন, একটা লেকচার সর্বোচ্চ 6 ঘন্টা থাকে মস্তিষ্কে, আপনি সকালে উঠলে 80% আপনার ব্রেন থেকে হারিয়ে যাবে। তাহলে এই যে কথাগুলো বললাম এটা খালি আপনার শোনাই হলো, খুব একটা কিন্তু কার্যকর হলো না। হ্যাঁ, আপনি সব কথাগুলো ভুলে যাবেন, কিন্তু কথাগুলো অনেক ইম্পর্টেন্ট কথা, যেটা হয়তো লেখা যায় না, মুখে বলছি। হ্যাঁ, তাহলে আপনারা রাত্রে যদি একটু 1-1.5 ঘন্টা সময় দিয়ে দেন, যে 1.5 ঘন্টা ধরে তো আমি ভাইয়ের ক্লাসটা করলাম, আজ 1.5 ঘন্টা ধরে যা শিখেছি এটা প্র্যাকটিস করে নি, তাহলে কি হবে জানেন, এই 1.5 ঘন্টা প্র্যাকটিস করার কারণে এটা আপনার মাথায় আরো 2-3 দিন থাকবে। তাহলে আপনি আজকে রাতে করলেন, কালকে সকালে উঠে আরেকটু প্র্যাকটিস করলেন, বা সকালে যদি নাও পারেন কালকে রাতে তো আপনার ক্লাস নাই, তখন আপনারা এসে ইচ্ছা মতো অফিস থেকে এসে 2-3 ঘন্টা ম্যাথ গুলা করলেন। তাহলে কি হবে ভাই, আপনার এই জিনিসটা এইভাবে যখন করতে থাকবেন, আপনার ব্রেনে শর্ট টার্ম থেকে লং টার্মে ট্রান্সফার হবে, লং টার্মে যেদিন যাবে আপনি কিন্তু কখনো আর এটা ভুলে যাবেন না, জিনিসগুলো আপনার প্র্যাকটিসে থাকবে। হ্যাঁ, তো এইভাবে আমি 2টা মেথডই শিখাই দিলাম, আপনারা 2টা মেথডই এভাবে প্র্যাকটিস করবেন। কোথাও কোনো প্রবলেম ক্রিয়েট হলে আমাকে অবশ্যই সেন্ড করবেন, আর আমরা যখন যেটা চ্যাপ্টার পড়ি সেইটা রিলেটেড কোশ্চিন করবেন। হ্যাঁ, যেমন আজকে কোরিলেশন পড়াচ্ছি, কেউ অন্য টপিক নিয়ে কথা বলবেন না। হ্যাঁ, শুধুমাত্র কোরিলেশন আজকে আমরা আলোচনা করব, কালকে আলোচনা করব। আর কালকে যেহেতু গ্যাপ, কালকেও আপনাদের কারো প্রবলেম হলে কোনো ম্যাথে, যেমন আমাকে একজন ভাই ছবি দিয়েছে রাত্রে একটা, মানে কালকে ম্যাথের, আমি ক্লাস শেষ করে তাকে কিন্তু সলভ করে দিয়েছি। হ্যাঁ, ছোট্ট একটা সিলি তার মিস্টেক ছিল, সে কিন্তু এটা ধরে ফেলেছে যে হ্যাঁ ভাই এই জায়গাটা আমি ভুল করেছিলাম। তো সাবজেক্ট রিলেটেড হলে আমার ফ্রি টাইমে অবশ্যই আমি সেটা সলভ করে দিব, করে দিলে মানে উইথিন 24 আওয়ার আপনি সেটা পেয়ে যাবেন, পেয়ে গেলে আপনি সেটা নিতে পারবেন। হ্যাঁ, আর আপনারা যদি এরকম হয় যে ক্লাস ভালোই বুঝলেন বাট আপনারা প্র্যাকটিস করলেন না, পরে করব, হ্যাঁ, বা কোনো কাজে থেকে গেলেন, তাহলে কিন্তু আপনি খুব বেশি বেনিফিটেড হতে পারবেন না। হ্যাঁ, আর আইসিএমইবি এমন প্যাটার্নে কোশ্চিন করে যেটাতে আপনাকে অনেক এক্সপার্ট হতে হবে, কারণ একটা পরীক্ষা হলে এগুলো ম্যাথ আপনি 15 মিনিট বা 20 মিনিটের উপর সময় পাবেন না। যদি তার মধ্যে আপনি না করতে পারেন, আপনার ছক করতে সময় বেশি লাগে, বা সূত্র মনে করতে সময় বেশি লাগে, বা ক্যালকুলেশনে টাইম বেশি লাগে, তাহলে কিন্তু আপনি পরীক্ষা কাভার করতে পারবেন না 3 ঘন্টায় আসলে। হ্যাঁ, তো এটার জন্য কি করতে হয়, আগে প্রথমে সময় দিয়ে শিখতে হয়, সময় দিয়ে প্র্যাকটিস করতে হয়, তারপরে 5-7বার প্র্যাকটিস করার পর যখন আপনি শিওর হয়ে গেলেন যে আমি ম্যাথটা পারছি, তখন আপনাকে টাইম নিয়ে বসতে হবে যে আমি এততে শুরু করব, কততে শেষ হচ্ছে, তাহলে আপনি টাইমিংটা সম্পর্কে সচেতন হতে পারবেন। হ্যাঁ, এটা আচ্ছা ভাই, অবশ্যই। একটা কোয়েশ্চেন ছিল আমার। জি জি ভাইয়া বলেন। কোয়েশ্চেন হলো, সেকশন এ এবং সেকশন বি দুইটাই জি কি সেপারেটলি পাস করতে হবে, নাকি যে কোনো একটা ভালোভাবে ধরেন না ভাইয়া, 50? আপনাকে আপনাকে দুইটাই সেপারেটলি পাস করতে হবে, ঠিক আছে, মানে 2 পার্টে আপনার মোটামুটি একটা নলেজ, মানে ধরেন 50 মার্ক, তো 2 পার্টে আপনাকে মিনিমাম 17-18 করে, মানে একটা ধরেন আপনি 30 পাইলেন, আর একটা সাপোজ 20 পাইলেন, তাহলে ওকে। হ্যাঁ, কিন্তু যদি এমন হয় যে একটাতে আপনি 40 পাইলেন, একটাতে 10, তখন আটকেও দিতে পারে। হ্যাঁ, এটা বলা খুব মুশকিল ব্যাপার। সুতরাং 2 পার্টের নলেজটাই আপনাকে রাখতে হবে। হ্যাঁ, আর এমসিকিউ, ট্রু ফলস, এগুলোর জন্য এই যে আমি প্রথমে যে থিওরিগুলো আলোচনা করি বা যে ছবিগুলো আপনাদেরকে দিই, এইটুকুই যথেষ্ট। এইটুকুই যদি প্রপার ওয়েতে আপনারা প্র্যাকটিস করেন, এর বাইরে কিছুই নাই। তারপরও আমরা যখন আমাদের ম্যাথমেটিক্যাল সব চ্যাপ্টারটা শেষ করব, তারপরে আমরা প্রত্যেকটা প্রিভিয়াস কোশ্চিনের এমসিকিউ, ট্রু ফলস এখানে আলোচনা করব। এটা অ্যান্সার গুলো আমি ছবি তুলে আপনাদেরকে পাঠাই দিব, তখন হবে কি আপনাদের এই প্র্যাকটিসটা অনেক ইজিয়ার হবে, কারণ প্রিভিয়াস এই কোশ্চিন গুলো থেকে মিনিমাম 40% মানে রিপ্লাই আসে, রিটার্ন আসে, কারণ এটা না হলে কেউ কিন্তু পাস করতে পারবে না। হ্যাঁ, তো আপনারা যদি ওই জায়গাগুলো খুব স্ট্রং প্র্যাকটিস করে ফেলেন,
তাহলে ওখান থেকে দেখা যাচ্ছে আপনার এই যে 20-20-40 মার্ক দুই পার্টে এমসিকিউ ট্রু ফলস, মিনিমাম এই 40-এর মধ্যে 20 আপনারা কমন পেয়ে যাবেন। হ্যাঁ, মানে এমন হতে পারে সেম ফর্মুলা সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, তাহলে যদি 20 মার্ক আপনারা ওখান থেকে শিওরলি পেয়ে যান, বাকি 30 পাওয়াটা কিন্তু অনেক কঠিন হবে না। হ্যাঁ, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা কনসিস্টেন্স ম্যানারে আপনাদেরকে পড়তে হবে। হ্যাঁ, কোনো অবস্থায় এমন না যে আমি শেষে যেয়ে পড়বো, তাহলে কিন্তু হবে না। এই যে আমি দিনে পড়াচ্ছি না, দিনে পড়াটা আপনারা আজকে এবং কালকে এর মধ্যে শেষ করে ফেলবেন এই টপিকটা। তারপরে আমরা পরের দিন আবার রিগ্রেশন ধরবো, তখন দেখবেন যে আপনার ভালো লাগবে। কিন্তু আপনার এখানে ঘাটতি থাকলে রিগ্রেশনে যে আপনি কিছুই বুঝতে পারবেন না, ইন্টার রিলেটেড এগুলো, ঠিক আছে? এই জায়গাটা আপনাদেরকে মনে রাখতে হবে। এবং আপনারা এই যে আমি যেমন দেখি যে ডালিম ভাই বিভিন্ন বই ঘাটেন, তারপরে আরেকজন আছে মেহেদি হাসান ভাই, উনিও আমাকে কোশ্চিন সেন্ড করে, উনিও বই হাতায়। বিশেষ করে আপনারা ন্যাশনাল একটা স্ট্যাটিস্টিক্স বই কিনে নেন না অনার্সের, হয়তো পুরাতন বই কিনলে 150 টাকা লাগবে বা 200 টাকা লাগবে, এই তো। সেখান থেকে আপনারা এই কোশ্চিন গুলো প্র্যাকটিস করেন, বিভিন্ন কোশ্চিন। জাস্ট আমার নিয়মটা ফেলে দেখেন হচ্ছে কিনা, যে সিঙ্গেল ডিজিট হলে ডাইরেক্ট মেথড, ডাবল ডিজিট হলে অ্যাজিউমিং মেথড। জাস্ট একবার করে দেখেন না, যেভাবে আমি শিখাচ্ছি আপনাদেরকে, দিয়ে দেখেন অ্যান্সার মিলে যাবে। ওদের অ্যান্সার যদিও বিভিন্ন বাজে ভাবে করা থাকে, আপনারা সেইভাবে না করে আমার নিয়মে করেন, করে জাস্ট অ্যান্সারটা মিলান যে মিলছে কিনা। তাহলে কি হবে, আপনাদের একটা প্রপার প্র্যাকটিস হবে। তারপরে আমাদের যে সীমার বই, সেখানেও অনেক ম্যাথ আছে, সেগুলোও করতে পারেন। হ্যাঁ, তাহলে কি হবে, আপনারা একটা বেটার ক্ল্যারিটি পাবেন, একটা জায়গায় পৌঁছাতে পারবেন। এটা যদি না করেন তাহলে কি হবে ভাই, এই যে আমাকে ফিস দিচ্ছেন, পড়ছেন, আমি কিন্তু এটা চাই যে আপনারা অলমোস্ট যে কয়জনই আছেন, 1 2 3 4 5 6 জন আছেন, আচ্ছা আরো 1 2 জন আছে হয়তো আজকে ক্লাসে নাই, তো এই 6 জন আপনারা, আমি চাই 100% আপনারা পাশ করেন। কেন পাশ করেন, এটা হচ্ছে আমার ক্যারিয়ারের বিষয়। হ্যাঁ, যেহেতু আমি অনলাইন টিচিং করব, এটা আমার একটা মানে অনেক একটা নেশা বলতে পারেন, হবি বলতে পারেন। হ্যাঁ, তো আপনারা যখন পাশ করে যাবেন তখন কিন্তু মানে আমার একটা গুডউইল সৃষ্টি হবে যে না, ভাইয়ের কাছে পড়ে আমরা পাশ করেছি। যেমন অফলাইনে আমার কাছে অনেকজন পড়ে পাশ করেছে, তারাই হয়তো গ্রুপে বলেছে, আপনারা জেনেছেন, বিধায় আমার এখানে হয়তো ভর্তি হয়েছেন। তো এই জিনিসটা কখন ইফেক্টিভ হবে, যে না, আমি যে একটা ভাইয়ের কথা শুনে আসলে এখানে ঢুকলাম, ভাইয়ের কথাটা ঠিক ছিল, ইফেক্টিভ ছিল, তাহলে আপনি আবার 10টা মানুষকে বলবেন, তাহলে কি হবে ভাই, আমার গুডউইলটা মানে ইনক্রিজ হবে। হ্যাঁ, যেটা আমি চাচ্ছি। আপনাদের পিছনে আমার কিন্তু অনেক ইফোর্ট যায়, আপনারা এটা হয়তো বুঝেন না। এই যে এতগুলো ম্যাথ করা, ম্যাথ গুলো সলভ করে বুঝাই দেওয়া। হ্যাঁ, তো এটার উদ্দেশ্যটা কি দেখেন, আমি নিজে অনলাইনে ক্লাস করেছি আজকে থেকে 3 বছর 4 বছর আগে। যখন ক্লাস করেছি 5,000 টাকা সেই সময় ফিস নিয়েছে, মাত্র 30টা ক্লাস দিয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে কোনদিন কারেন্ট নাই। হ্যাঁ, তার মধ্যে তারা জাস্ট একটা ফরম্যাট নিয়ে আলোচনা করে ছেড়ে দিয়েছে, আমি নাম বলছি না। হ্যাঁ, সে সিএ পড়ায়, সিএমএ পড়ায়, বহু মানে 4-5টা টিচারের কাছে আমি এই সাবজেক্ট পড়েছি, 4-5টা টিচারের কাছে, সবারই ফিস মানে 5,000 টাকা সেই সময়। এখন কি অবস্থা জানি না, 4,000 5,000 এই ফিস ছিল। কিন্তু অ্যাকচুয়ালি আমি মানে খুব ভালো বেনিফিটেড হতে পারি নাই। কেন পারি নাই, আসলে যতটুকু আমার এক্সপেকটেশন ছিল সেখানে ফুলফিল হয় নাই। হ্যাঁ, তো আমার চিন্তা যে না, 5,000 টাকা আসলে একটা মানুষের জন্য অনেক ভারী একটা সাবজেক্টের জন্য। হ্যাঁ, তো 1,000 টাকা আমার ফিস থাকবে। আমার চিন্তা যে কখনো যদি আমার এক্সপেন্স না বাড়ে, আমি এই 1,000 টাকাই লাইফ ভর রাখবো, সবাই যেন আমার কাছে শিখতে পারে যারা আসলে শিখতে চায়। হ্যাঁ, তো এই কারণে আমার এইভাবে পথ চলা। এখন হয়তো আমার ক্যাপাসিটিটা কম, আমি জাস্ট একটা ওয়েব ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে ক্লাস করাই, এখানে আমাকে দেখা যায় না বা একটা বোর্ড ইউজ করা যায় না। হ্যাঁ, আমি অফলাইন ক্লাসগুলো কিন্তু বোর্ডে নেই, তো এখানে কিন্তু সেটার ব্যবস্থা নাই। তো আল্লাহ যদি হয়তো সামনে সামর্থ্য করে, জানুয়ারির দিকে এমন হতে পারে আমি একটা ডিজিটাল বোর্ড, একটা ক্যামেরা ম্যানেজ করে সেইভাবে যেতে পারি, তখন আপনাদের পড়াশোনাটা আরো অনেক বেশি ইফেক্টিভ হবে। এবং আমার এই যে 3টা সাবজেক্ট বর্তমানে আমার রানিং আছে, সেটা হচ্ছে বিজনেস কোয়ান্টিটিভ অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। ফিউচারে জানুয়ারিতে এর সাথে আমি আরো কিছু, যেমন ল, তারপরে আপনার কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এগুলো নিয়েও কাজ করবো। আমি অফলাইন ব্যাচ আসলে অনেকগুলো ধরে ফেলেছি, 8টা ব্যাচ আমার চলে। তো আমার সারাদিনে কোনো রেস্ট হয় না, এমনকি আমার নিজের পড়াশোনাও হচ্ছে না। তো আমি আসলে জানুয়ারি ডিসেম্বরে এগুলো ক্লোজ করে অফলাইন হয়তো আমি 8টা থেকে 2-3টা ব্যাচ রাখবো, 3টা ব্যাচ রাখবো, এবং অনলাইনে আমার ব্যাচটা বাড়াবো। হ্যাঁ, অনলাইনে ব্যাচটা বাড়াবো, কারণ এখানে আমি চাই যে সবাই শিখুক। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে কি, আপনাদের মানে আমার এটা প্রত্যাশা, আপনাদের কাছে চাওয়া, যে আপনারা যে জায়গাটা বুঝবেন না কোনো সংশয় না করে আমাকে জানাবেন। আমি আমার ফ্রি টাইমে অবশ্যই আপনাদেরকে এই ব্যাপারে হেল্প করব। এবং এইটা ডালিম ভাই করে, এবং এই আমাদের মেহেদি হাসান ভাই করে, বাকি ফারহানও করে, বাকিরা কিন্তু একটু কম করে। তো আমি বলবো যে আপনারা ফিস দিয়ে পড়ছেন, অবশ্যই যেখানে আপনাদের সংশয় আসবে, যেখানে আপনাদের কনফিউশন আসবে, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমি আমার
মানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদের সেই জায়গাটা সলভ করে দেওয়ার। আর যে জায়গাটা আসলে আপনারা বুঝতে পারেন না, সিলি ছোটখাটো ম্যাটার থাকে, হয়তো আমার 2-4 মিনিটের ব্যাপার, আমি অবশ্যই আপনাদেরকে সেই সময়টা দিয়ে হেল্প করব। আপনারা একটু ইফেক্টিভ পড়াশোনা করেন, দিনের পড়াটা দিনে করেন, এবং এই যে শিখাচ্ছি এটাকে আয়ত্ত করেন। কারণ আপনি যদি মনে করেন যে না আজ তো হলো না, থাক, পরে পরে হবে কি, পরের দিন গ্যাপ চলে গেলে আরেকটা নতুন টপিক চলে আসবে, আর এত টপিক আসলে, এত বড় সিলেবাস যে আপনি আর পরে এখানে ফেরত আসতে পারবেন না। তখন কি হবে, এইটুকুর জন্য অনেকেই এখানে ফেল করে 45-46 যে 2-3-4 মার্কের জন্য, মানে যেটাকে আমরা বলি তীরে যে তরি ডুবা। তো এই কাজটা করা যাবে না, হ্যাঁ। খুব ইফেক্টিভলি পড়তে হবে। এবং আরেকটা কথা বলবো, আপনারা অনেকগুলো সাবজেক্ট ধরবেন না, একটা সাবজেক্ট হাইস্ট দুইটা, দুইটা হলে কেমন হবে, একটা ম্যাথ হবে, একটা দেখা যাচ্ছে আপনার হয়তো থিওরি হলো, হ্যাঁ। এর বাইরে হলে কি হবে, আপনি পর্যাপ্ত সময় দিতে পারবেন না। তখন হবে কি, প্রতিটা সাবজেক্টে আপনি কিছু কিছু মার্ক পাবেন, অল্প কিছুর জন্য ফেল করে যাবেন, আউটপুটটা একবারে জিরো হয়ে যাবে। এর চেয়ে বরং আপনি দুইটা ধরে একটা দুইটা পাস করেন, এটা অনেক ভালো। এভাবে হলে 3-4 বছরে আপনি আপনার গন্তব্যে চলে যাবেন। আর যারা আমি দেখেছি এর আগে, আমি নাম বলছি না, এর আগে এমন দেখেছি একসাথে 3টা দিয়েছে, 4টা দিয়েছে, দিয়ে হচ্ছে কি একটাও পাস নাই। সেই ব্যক্তি আবার যখন পরের বার একটা দিয়েছে, সে একটাতেই পাস করেছে, বা দুইটা দিয়েছে, দুইটার মধ্যে একটাতে পাস করেছে। এই জন্য আমি বলি এখানে সাবজেক্টের ওয়েট অনেক বেশি, অনেক বেশি জানতে হয়, পড়তে হয়। সুতরাং আপনারা একটা সাবজেক্ট সর্বোচ্চ দুইটা, এর উপরে কেউই যাবেন না। গেলে নিজে নিজের ক্ষতি করবেন। আমার কথাটা আজকে যদি আপনারা বুঝতে নাও পারেন, আপনারা এক্সামে বসলে আমার কথাটা মনে পড়বে যে ভাই এটা নিষেধ করেছিল। মানে আমি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি। তো আপনারা জাস্ট এইভাবে পড়েন, আপনাদের যে কোনো সমস্যা শেয়ার করেন, আমি এগুলো সবই ছবি দিয়ে দিয়েছি, আপনারা স্টাডি করে ঘুমান, হ্যাঁ। আর আপনাদের যার যেখানে প্রবলেম অবশ্যই আমাকে রাত 2টা বাজুক হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে থুয়ে দিবেন। আমি যখন উঠবো ভোরে, বা ভোরে আমার একটা অনলাইন থাকে, ওটা শেষ করে আমি হয়তো আপনাদেরকে অ্যান্সার করে দিব, অথবা ফ্রি টাইমে, মোট কথা আপনি 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ অ্যান্সার পাবেন, হ্যাঁ। এই রিলেটেড আপনারা এইটা পড়তে যে আবার অন্যটা কোশ্চিন করেন না, হ্যাঁ। কারণ হলো এটা পড়ছি এটা করেন, যখন যেটাতে থাকবো তখন সেটা বলবেন, হ্যাঁ। তাহলে আপনারও শিক্ষা ভালো হবে, সবই ভালো হবে। তো এটাই আমি বলছি। আর কারো মনে কোনো কনফিউশন থাকলে এটা ভাববেন না যে ভাই কি মনে করবে, আমি কিছু মনে করবো না। আমি তো কিছু ছোটখাটো নলেজ অর্জন করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, এই জন্যই তো আপনারা এখানে আছেন, তাই না? আপনারা পে করে পড়ছেন, আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে ফুল স্যাটিসফ্যাকশন দেওয়া। আর আপনাদের কাজ হচ্ছে আমার কাছ থেকে অর্জন করে নেওয়া, হ্যাঁ, জেনে নেওয়া যে ভাই এই জায়গাটা, কারণ এইটুকু অন্তত আমি পড়াতে পারছি। এই যেটুকু আমি জানি আমার এই ছোট্ট জ্ঞানে, আমি আপনাদেরকে সেটা শেয়ার করে দিব, যাতে করে আপনারা শিখতে পারেন। আর এইটুকু আপনার আইসিএমবি এই সাবজেক্ট পাসের জন্য যথেষ্ট হবে, হ্যাঁ। তো আপনাদের কারো কোনো সমস্যা হলে অবশ্যই শেয়ার করবেন, কারো কোনো প্রবলেম হলে কল দিবেন, কথা বলবেন, আর এসএমএস দিবেন। যে যে কোনো যে কোনো ভাবেই আপনাদের জন্য কোনো কিছুতে কোনো প্রবলেম না হয়, হ্যাঁ। এটার প্রতি আপনারা খেয়াল রাখবেন। আর এই যে আজকে পড়ালাম, আমাদের হাফ টপিক কিন্তু হয়ে গেল এই চ্যাপ্টারের, বাকি হাফ রিগ্রেশন থাকলো, আগামী দিন আমরা আলোচনা করব। আমরা এখন less than 1 মিনিটে চলে এসেছি, যে কোনো মুহূর্তে কেটে যাবে। তো আপনাদের কাছে এইটুকুই চাওয়া। আর ক্লাস টাইমলি বসবেন, আপনারা 10 মিনিট আগে বসবেন, বসে আগেরটা রিভাইজ করে ফেলবেন। তার মধ্যে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যাব, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। কখনো যদি ইলেকট্রিসিটি চলে যায়, আপনারা একটু ওয়েট করবেন, আমি মেসেজ দিব। ইলেকট্রিসিটি আসা মাত্র আমরা শুরু করব, কিন্তু ওই পড়াটাকে আমরা ঝুলিয়ে রাখবো না। ঝুলিয়ে রাখলে কি হবে, ওইটা আর কখনো কাভার হবে না, ঠিক আছে? এইটুকুই আমার বলার ছিল। তো ঠিক আছে, আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, এবং যে কোনো প্রবলেম হলে আমাকে সেন্ড করেন, ঠিক আছে? সব দেওয়া আছে, ইনশাল্লাহ ভালো থাকেন। এই যে কোনো মুহূর্তে আমাদের লাইনটা কেটে যাবে, আমরা less than 1 মিনিটে আছি। আর কারো কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন, হ্যাঁ।